লোকের আমার বিয়ে নিয়ে খুব কনসার্ন আছে, বুড়ি হয়ে যাচ্ছ, বিয়েটা কবে করবে? স্বপ্ন আমারই তোমার দু চোখে। এতই যখন মা মেয়ের পীড়িত, তাহলে আলাদা আলাদা থাকে কেন? মা আমাকে বলেছে যে বেঁচে থাকতে আমি আর তোর মুখ দেখবো না। আরেকটা মিথ্যে কথা আজকাল ইন্ডাস্ট্রিতে খুব হয়, একটা কোনো ক্যারেক্টার নিল, তাকে বলবে না যে আপনার কিন্তু 5 দিনের কাজ, এটা বলবে না। মনে হয় এখন 1-1.5 মাস 2 মাস চলবে, বলে তোমাকে ঠিক 3 দিন কাজ করি আর তোমার ট্র্যাকটা দিই। আমাকে নিয়ে তো এক্সপেরিমেন্ট কেউ করেনি। ওই মা কাকিমা একটা খোপা ভালো মা। আমরা সেলিব্রিটি নই, এইটুকু আপনাদের বলছি, অন্তত আমি আর মা, বাকিদের কথা বলতে পারবো না। আমরা দুজনে সেলিব্রিটি নই, সেলিব্রিটি কথাটা অনেকটা বড়। আজকের আড্ডা দিতে চলেছি মা এবং মেয়ের জুটির সাথে, অর্থাৎ আমার সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় অভিনেত্রী, কন্টেন্ট ক্রিয়েটার, প্রিয় মানুষ, ঘরের মানুষ প্রেরণা ভট্টাচার্য এবং ঈশা ভট্টাচার্য। ওয়েলকাম টু সিটি সিনেমা। ফাইনালি আমরা পেয়েছি প্রেরণাকে, আমরা খুব খুশি। একটার পর একটা ডেট আমাদের পেছাচ্ছিল, আজ না কালো শুটিং, আমাদের শুটিং সব মিলিয়ে আজকে দিনটা ফাইনালি হয়েছে। কেমন আছো বলো দাদিমা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমরা সবাই খুব ভালো। প্রেরণাদি কেমন আছো? আমি ভালো আছি, তোমার কাছে খুব সুন্দর লাগছে। আমি একটু মানে ক্যামেরা রোলিং এর আগেই বলছিলাম যে তিথিকে খুব মিষ্টি লাগছে। লিপস্টিকের রংটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আরে দুজনেই যে এত সাজতে ভালোবাসো, এই যে এটা কি ভালো রাখার নিজেদেরকে একটা রসদ? একদম। আমি ভীষণ, যখন আমার মন খারাপ হয়, আমি বাড়িতে একা থাকি, ফট করে একটু লিপস্টিক পরে নিলাম আয়নার সামনে। আমার মনে হয় যদি আমাকে নিজেকে যদি আমার ভালো লাগে, আমার খুব পজিটিভিটি মনে হয়। বাহ। আর প্রেরণাদি? আমি না একদম সাজতে ভালোবাসি না ছোটবেলা থেকেই, কিন্তু আমি বাই ডিফল্ট যে প্রফেশনে আছি আমাকে সাজতেই হয়। আর ধরো ইন্টারভিউতে বসলাম, পেচির মতো বসলে কি লোকে দেখবে, আর তখন আমাকে একটু লিপস্টিক দিতে হলো, একটু বিবি ক্রিম মারতে হলো, ওরকম। কিন্তু আমি একদম সাজতে ভালোবাসি না। ইনফ্যাক্ট যখন ধরো আমার প্রচুর প্রমোশনের কাজ থাকে, অনেক জায়গায় অ্যাপিয়ারেন্স থাকে, আমি মাকে বলি আজকেও আমায় সাজতে হচ্ছে, আমার ভাল লাগছে না, করতে হচ্ছে। আচ্ছা, যখন ফ্রি থাকো সেই সময়টা কি করে কাটাও দুজনেই? কারণ একে অপরের সঙ্গে তো থাকা হয় না। প্রেরণাদি একা থাকো, কাকিমা আলাদা থাকো। হ্যাঁ, মানে আগে তো একটু দূরে থাকতাম, এখন তো কাছাকাছি চলে এসেছি, সুতরাং এরকমও হয় যে ভালো লাগছে না, চলে এলাম, আমি ওর কাছে সারাটা দিন থাকলাম বা 2 দিন, মানে এসেছি যে চলে যাও, ও বললো থেকেই যাও মা, এরকম দুজনে মিলে গল্প করি, সারাদিন ল্যাব খাই, ওয়েব সিরিজ দেখি। হ্যাঁ, মানে সত্যি কথা, আমি মানে সত্যি কথা বলতে মায়ের যে খুব বেশি ফ্রি টাইম থাকে না, তার কারণ হচ্ছে যে আমার বাবা এবং আমি দুজনেই মায়ের হাতের রান্না খেতে ভালোবাসি। তো মা ভীষণ ভালো রান্না করে, ভীষণ ঘরোয়া সাধারণ রান্না, প্রচুর যে মশলা দেয়া বা প্রচুর যে একদম মানে সেই মানে কায়দার রান্না একদম না, বাড়ির রান্না, বাট বাঙালি বাড়ির রান্না মায়ের হাতের আমাদের দুজনেই ফেভারিট। তো মা, এই যে আমরা আলাদা থাকি, এটা তো লোকে অনেকেই জানে বা অনেকে জানে না, সেটা হচ্ছে যে আমি যেহেতু এই ফ্ল্যাটটা কিনেছি, তো এই ফ্ল্যাটটাতে আমি একাই থাকি, মা বাবার ফ্ল্যাটে থাকে। তো সেক্ষেত্রে এটা আমি ক্লিয়ার করে দিলাম। আর যখন মা এখানে আসে, তখন আমি মাকে বলি মা আজকে একটু এখানে কি আমার জন্য রান্না করবে, তো আমার জন্য রান্না করে। তো মায়ের ওই রান্না করতে গিয়ে মায়ের বেশি ফ্রি টাইম থাকে না। আর হচ্ছে ফ্রি টাইম বলতে মা যেটা বললো, আমরা প্রচুর ঘুরতে টুরতে বেরোই, খাওয়া দাওয়া করি, আমাদের শপিং মানে যেটা প্রয়োজন নেই সেটাও আমরা শপিং করতে যাই, ঠিক আছে, এইভাবে আমাদের টাকা খরচা হয়। বলে গেলাম ফালতু অনেক জিনিস কিনে। শোনো, মেট্রো ক্যাশ এন্ড ক্যারি আগের দিনকে আমি আর মা বলছি, মা শোনো মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে এটা কিনবো। আমি বললাম শোনো মা, 1000 টাকার বিল না হলে কিন্তু হবে না, তার আমরা তো মাত্র 2-3টেই জিনিসই বলে আমাদের কিন্তু 1000 টাকা বিল করতে হবে। তারপরে যখন ওখানে ফাইনালি বিল করেছে, আমাদের 12,000 টাকার বিল হয়েছে। বুঝতে পেরেছো খাজনার থেকে বাজনাটা কিরকম বাজে আমাদের? তো আমাদের ফ্রি টাইম এভাবেই কেটে যায়। এই যে কাকিমা প্রেরণাদি যে একা থাকে, তো সেখানে না আমি সোশ্যাল মিডিয়াতে তো ইনভলভমেন্ট অভিনেত্রীদের থাকে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সারের একটা বড় তকমা এসছে। তো এই যে একা থাকা, এটা নিয়ে অনেকগুলো কমেন্টস আছে, জানো তো, যে মেয়েকে ভালো রাখতে পারে না, মেয়েকে রাখতে পারে না, মেয়ে খারাপ বা মা খারাপ। না, আমি বলছি না কমেন্ট, আমি তোমাকে বলছি কমেন্ট এসছে। ইনফ্যাক্ট শায়কের ব্লগে ঢুকে লোকে কমেন্ট করেছে যে এতই যখন মা মেয়ের পীড়িত, তাহলে আলাদা আলাদা থাকে কেন, এরম ধরনের কমেন্ট আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা বুঝতে হবে যে পীড়িত মানেই যে একসঙ্গে চিপকে চিপকে থাকা মানেই পীড়িত, আর একসাথে চিপকে চিপকে না থাকা মানেই পীড়িত নয়। এই কনসেপ্টটা মাথা থেকে সরাতে হবে। বিষয়টা হচ্ছে, আমি নিজে একজন সাকসেসফুল বলবো, তার কারণ হচ্ছে আমার কাছে সাকসেসফুলের মানে হচ্ছে হ্যাপিনেস।
তো আমার কাছে হচ্ছে যে আমি হ্যাপি কিনা সেটাই আমার কাছে সাকসেসফুল। আজকে শাহরুখ খানের মতো সাকসেসফুল, আমি আমার মতো সাকসেসফুল। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি মনে করি আমি হ্যাপি, ওই জন্য আমি সাকসেসফুল। তো আমার যেইটুকু আমার সাকসেসফুলের জায়গা বা যেইটুকু যা আমি আর্ন করেছি, তাতে আমি একটা আমার মতো কোজি ছোট্ট একটা ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পেরেছি, সেটার জন্য আমি এবং আমার বাড়ির লোক ভীষণ প্রাউড। আমি হয়তো মানে বিশাল কিছু মান্নাত তৈরি করতে পারিনি, বাট এটা আমার কাছে মান্নাত জান্নাত সবই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ভীষণ প্রাউড যে আমি আমার নিজের একটা নেস্ট তৈরি করতে পেরেছি। তো এখানে আমি থাকি কারণ এটা আমি নিজে কিনেছি, নিজে সাজিয়েছি। এখানে প্রত্যেকটা জিনিস মানে ঘরের রং থেকে আমার মানে কিচেন কি হবে, ঠাকুরের জায়গা কি হবে, ওয়ালপেপার কি হবে, কি লাইট হবে, মানে কি রকম ফার্নিচারের ডিজাইন হবে, কি কাজ হবে, প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে এখানে আমি আমার করা। আমি কোনো মানে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে আমার ফ্ল্যাট করানো নয়। তো মানে পর্দা, চাদর, ইচ অ্যান্ড এভরিথিং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা না মানে আমি এখানে থাকি, এটা আমার থাকতে ভালো লাগে। তার মানে এটা নয় যে মা বাবার সাথে থাকতে আমার ভালো লাগে না। যেহেতু আমি নিজে কিনেছি, নিজে সবটা তৈরি করেছি, সেই জন্য আমি এখানে থাকি। আমার এই বাড়ির চাবি আমার মা বাবার কাছে আছে, মা বাবার বাড়ির চাবি আমার কাছে আছে, দুটো জায়গায় দুজনের জন্য অ্যাভেলেবেল। মেয়ে তো তোমার ছেলে গো। সত্যি কথা বলতে কি আমি না, মেয়ে ছেলে না, সবাই এক। আমি এইটা না যে ছেলে বলে যে একটা বিশেষ করে দিয়ে যে ছেলে হলে এটা পারতো, মেয়ে হলে পারতো না, এই কনসেপ্টটা একদম। আমি এজরা স্ট্রিটে গিয়ে আমি যে আমার মানে আমি না সব মিস্ত্রি আলাদা আলাদা হায়ার করেছি। মানে হচ্ছে ধরো রঙের মিস্ত্রি আলাদা, কার্পেন্টার আলাদা, ফল সিলিং আলাদা, তো এরকম ওয়ালপেপার আলাদা আলাদা মিস্ত্রি নিয়েছিলাম। তাতে আমার টাকা কম পড়বে, ম্যাটেরিয়াল আমায় দিতে হবে, ঠিক আছে? তো তাতে টাকাটা একটু কম পড়ে। তা যখন এই ফল সিলিংয়ের আমার কোনো আইডিয়া ছিল না যে কিভাবে কত টাকা হেনাতানা এইসব যখন হচ্ছে, তো আমাকে পুরো ইলেকট্রিকের বাজেট দিয়েছে যে এত সুইচ তোমাকে এক্সট্রা আনতে হবে, এত লাইটস তোমায় নিতে হবে, পুরো লিস্ট বানিয়ে দিয়েছে। সেই লিস্ট নিয়ে এজরা স্ট্রিটে গিয়ে আমি দোকানে দোকানে ঘুরে ঘুরে কিনেছি জিনিস, ঠিক আছে? যখন স্ট্রাগল করে কিছু একটা করে না, তার আনন্দ একটা আলাদা, তাই না? আমি মনে করি অনেস্ট ভাবে স্ট্রাগল করে তুমি যদি 2 টাকাও জমাও বা আর্ন করো বা তোমার সম্পত্তি থাকে, তার থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। কারণ তুমি যখন প্রথম অভিনয়ে এসেছিলে, তারপর তো প্রেরণা দিয়ে আসা, তো প্রথম থেকে যদি স্ট্রাগলটা দেখো, তুমি এখনো স্ট্রাগল করছো, তো সেইটা দেখো, স্ট্রাগলের না একটা আলাদা সুখ আছে। তুমি যেটা সহজে পেয়ে যাবে তার মর্যাদা তোমার কাছে নয়, কিন্তু তুমি কষ্ট করে যেটা আর্ন করবে না, সেটার মধ্যে একটা বিশাল আনন্দ তৃপ্তি আছে। তো হ্যাঁ, সত্যি কথা, এই দেখো আমাদের এই প্রফেশনে স্ট্রাগল পিরিয়ডটা শেষ হয় না, বুঝেছো? যতদিন আমরা বাঁচবো আমরা বলতে পারি না যে আমাদের 12 মাস কাজ থাকবে, সবসময় আমাদের এখানে সবকিছু ঠিকঠাক পাবো। হ্যাঁ, তবে টাচউড, ভগবানের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আমি মনে করি আমার যা পাওয়া উচিত তার থেকে অনেক বেশি পেয়েছি। এর থেকেও তো কত মানুষ কত কিছু পায় না। তো আমি যা পেয়েছি এর জন্য আমি ইউনিভার্সকে বল, আমার সোনামা মানে কালী মাকে আমি ধন্যবাদ দিই যে অনেক দিয়েছে আমাকে। তোমার কখনো আক্ষেপ হয়? কোনো কিছু নিয়ে আমার আক্ষেপ নেই। কেন বলো তো? আমি তো জানি না আমি কি পেতে এসেছি পৃথিবীতে। আমি তো জানতাম না যে একটা এইটুকুই আমি পাবো কিনা। আর সব থেকে যেটা আমি আমার অ্যাচিভমেন্ট মনে হয় মানুষের ভালোবাসা। তোমাকে কি বলবো, আমার ব্যাংক ব্যালেন্স কত হয়েছে আমি জানি না, তাতে আমার কোনো ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা আছে, হয়তো এটা বেশি বড় কথা হয়ে যাবে, আছে। কিন্তু যখন আমি রাস্তায় বেরোই, এই সবে দীঘা ঘুরে এসেছি, মানে যেখানে যাই সবাই বলে এত ভালো লাগে তোমাকে, ছবি তুলবো, তুমি এত অন্যরকম একটা মানুষ, মানে তোমার কোনো অহংকার নেই, এত ভালো লাগে, সব চিপকে চিপকে আসে, জড়িয়ে ধরে। আমার ব্লগে আমার মা বেশি হিট, ঠিক আছে? আমার কি বলতো, আমার ব্লগে সবাই কাকিমা 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 কাকিমা, কাকিমাকে দেখতে সুন্দর, কাকিমার কথা ভালো লাগে, কাকিমাকে ভালো লাগে, কাকিমা কি মিষ্টি, কাকিমা কি অমায়িক, কাকিমাকে পুরো মায়ের মতো লাগে, এরকম প্রচুর কাকিমার ফ্যান। যে শুনছে ইন্টারভিউটা যদি দেখে, একজন আছেন সোমা অধিকারী, আমি নাম বলে দিলাম, তিনি আমার ফোন নাম্বার নিয়ে একটু তোমার সঙ্গে কথা বলবো, তোমার সাথে ছবি তুললাম, একটু তোমার সঙ্গে কথা বলবো, প্লিজ তোমার নাম্বারটা দাও। দেখো, এরকমভাবে তো পার্সোনাল নাম্বার দেওয়া যায় না, তুমি ব্লগে কিছু লিখবে, আমার যতই অসুবিধা হোক আমি তোমার সঙ্গে কথা বলবো। সে কি খুশি হচ্ছে, ওই যে মানুষের হাসি, ওই যে চোখে এক মুখে একটা আনন্দ, এটাই আমার মনে হয় পৃথিবী, ভগবান আমাকে এর থেকে আর কি বেশি দেবে বলো তো? আমি যখন চলে যাবো এসব তো কিছুই নিয়ে যাব না, কিন্তু এই মানুষের ভালোবাসা, বা যদি 2 মিনিটের জন্য কেউ বলে মানুষটা চলে গেছে, ভালো ছিল, আমার মনে হয় এটাই আমার পরপারের অ্যাচিভমেন্ট। ঠিক ঠিক, মানে মানুষের ওই মনে রাখা, ওটাই অনেক বেশি বড় কথা। আচ্ছা, এই যে একা সবকিছু সামলাও,
তোমার লাইফের ডিসিশন মেকার কে, মানে প্রেরণাদি নিজেই নাকি মা, মানে না, ও কাকিমা? ভীষণ কনফিডেন্ট, আমার একদম কনফিডেন্ট নেই। মানে আমি একটা সুতো কিনতে গেলেও আমি জিজ্ঞেস করি, মনা দেখ তো লাল সুতোটা কিনবো না নীল সুতোটা কিনবো। ভীষণ কনফিডেন্ট, ও যেটা মনে করবে সেটা যদি ভুলও হয় ও এগিয়ে যাবে, বুঝেছো? আর আমি ভীষণ দোনো সব কাজে। আর আমার না একটা অন্য পাওয়ার আছে যেটা আমি ছোটবেলায় বুঝতাম না, এখন আরো বয়স বাড়ছে আরো বুঝতে পারছি। আমার একটা পাওয়ার আছে, আমার ইনটিউশন লেভেল চরম। আমার না আমি যখনই আমার ইনটিউশনের বাইরে কিছু করেছি আমি ঠকেছি, সেটা ভুল হয়েছে, সেটা ঠকেছি, সেটা আমার ক্ষতি হয়েছে। আর যখন আমি আমার ইনটিউশনের সঙ্গে গেছি আমি 100 আমার ইনটিউশন লেভেলটা আমার ভীষণ আছে, এটা আমি অনেক এখন রিয়েলাইজ করি, আগে বুঝতাম না। যে কি যতই ওর কনফিডেন্ট থাক, যতই ওর থাক, কিছু মানে যাই করে আমার সঙ্গে আলোচনা, মা বাবাকে আমি জানিয়ে করি, যা করে মানে এমন একটা কিছু বলবো, মানে আমি হয়তো জানি যে এটাতে হয়তো মা বাবা হয়তো হেল্প করতে পারবে না, বা জানলেও তারা এটা জানে না সেই বিষয়ে হয়তো আমাকে কোনো দিতে পারবে না, কিন্তু তবু আমার একটা মাইন্ডের স্যাটিসফ্যাকশন যে না আমি মা বাবাকে সেটা জানিয়েছি বা বলেছি বা দেখিয়েছি। তো এটা আমি সবসময় মানে সারা দিনে ও কি করছে না করছে, রাত্রে শোয়ার পর মা শুনছো তো, আমি আবার যদি হ্যাঁ না বলছো না তো, মানে ফোনে আর সামনে থাকলে আমার দিকে তাকাও, আমি হয়তো অন্যদিকে, তুমি আমার দিকে তাকিয়ে শোনো, মানে সবটা বলে। সবথেকে কাছের বন্ধু হয়তো কাকিমা, একদম আমারও বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে। একদম এই যে জুটিটা, আমরা খুব হ্যাপি আজকে যে এই দুজন জুটিকে নিয়ে আজকে ইন্টারভিউ আমরা করতে পেরেছি, কারণ মূলত প্রেরণাদির সাথে আমাদের কথা হয়েছে, আমার কথা হয়েছে, এবং কাকিমার সাথে কথা হয়নি, কিন্তু আমি যখন বলেছিলাম যে আজকে দুজনকেই চাই, দুজনেই হ্যাঁ বলে যে আমি খুব খুশি, কারণ প্রথমবার এটা যে অন ক্যামেরা দুজন একসাথে, হ্যাঁ একসাথে ইন্টারভিউ একসাথে, আমরা খুব, এবং সিটি সিনেমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এত টিআরপি বেড়ে চলেছে পাশাপাশি কাকিমা বন্ধুত্ব হাই লেভেলের এখন ফেমাস, বন্ধুকে পাওয়া তো খুব চাপের বিষয়। হ্যাঁ, মানে আমি তো ভীষণ হ্যাপি, তার কারণ হচ্ছে জগদ্ধাত্রী খুব শিগগিরই 1000 এপিসোড কমপ্লিট করবে, এর থেকে বড় আর কিছু হতে পারে না। মানে একটা সিরিয়াল, এখন আগে অনেক সিরিয়ালে আমি কাজ করেছি যেগুলো 2 বছর 5 বছর 7 বছর চলেছে, বাট এখন কোনো মানে এই সময় দাঁড়িয়ে সিরিয়াল 2-3 মাসে বন্ধ হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমন একটা সিরিয়ালে কাজ করছি যেখানে প্রাউডলি আমি হেসে বলতে পারি যে যেটা 1000 এপিসোড কমপ্লিট করবে এবং আমাদের মহাপর্বও হবে, এবং ভীষণ হ্যাপি। আর মানে আরও হ্যাপি যে দাদা স্নেহাশিস দা যে এরম একটা সুন্দর ক্যারেক্টার আর এরম একটা সিরিয়ালে আমাকে কাস্ট করেছে, যেটা আমি সবসময় বলি, সিরিয়াল যেদিন শেষ হবে সেদিনকেও বলবো। তো সত্যি খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে যেখানেই যাই সবাই জগদ্ধাত্রী, এই রিসেন্ট একটা আমার ব্লগেও আমি দিয়েছি, রিসেন্ট একটা জায়গায় আমি পৈতের নেমন্তন্নে গেছিলাম, সেখানে একজন বয়স্ক মানুষ এসে বলছে জগদ্ধাত্রী না দেখি আমি ঘুমাই না, জগদ্ধাত্রী না দেখি আমি খাই না, মানে উনি এরকম ভাবে বলছেন। তো সেই কারণে দীঘাতেও গেছি, একজন বয়স্ক ভদ্রলোক, মানে উনি ছুটে এসছে, হ্যাঁ নমস্কার, আপনাকে তো চিনি, আপনার মেয়ে জগদ্ধাত্রী করে। তখন ওনার বৌমা চলে এসছে যে আমরা কি দেখবো, আমার যে শ্বশুর মশাই দেখছো না, জগদ্ধাত্রী না দেখে কিন্তু এখন আর সাংভিকে ভীষণ পছন্দ করে। মানে আগে কি ছিল, সাংভি কখনো পজিটিভ কখনো নেগেটিভ, বাট এখন মানে 20 বছর পার করে যখন আমরা সব বয়সে পৌঁছে গেছি, এখন দুর্গা চলে এসছে, দুর্গা বড় হয়ে গেছে, তখন এখন সাংভি বুঝেছে যে না কোন দিকটা ঠিক, কোন দিকে যাবো, যে তো এখন সাংভি পুরোপুরি এখন দুর্গার হচ্ছে ভালো পিসি হয়ে উঠেছে। তো সেই জন্য মানে এখন সাংভিকে সবাই খুব অ্যাকসেপ্ট করেছে, খুব ভালোবাসে, বলে মিষ্টি ক্যারেক্টার, তুমি বেশ ভালো, এরকম, তো ভালো লাগে। জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী তোমার সন্তান কাঁদছে। সন্তানের কান্নাই কি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে জগদ্ধাত্রীকে? যদি জগদ্ধাত্রী দেখি এতটা হাই টিআরপি চলছে, পাশাপাশি বেঙ্গল টপার, 43 টাইম বেঙ্গল টপার, তারপরে কখন গিয়ে মনে হলো প্রেরণা যে ভ্লগিংটা এবার শুরু করি বা ভ্লগটা করি আস্তে আস্তে? আমি তোমাকে বলছি, এটা আমি অনেক ইন্টারভিউ, এক্সাইটেড আমি এটা অনেক ইন্টারভিউতে অনেক জায়গাতেই বলেছি, অনেকেই জানে। সেটা হচ্ছে আমি কোনো দিনই ভাবিনি আমি ব্লগ করব বা কিছু করব। তো নর্মাল যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম করতাম সেটাই করি, এবং সেইটার লকডাউনের পর একটু বেশি করে করতাম, আগে সেটাও করতাম না। ইনস্টাগ্রাম তো করতামই না, ফেসবুক হালকা টুকটাক কখনো পোস্ট দিতাম, সবারই তাই হয়েছে, লকডাউনে সবাই সোশ্যাল মিডিয়াটাকে বেশি ইয়ে করেছে।
আমি তখন হয়তো বেশি বেশি পোস্ট করছি, বেশি বেশি ইনভলভ হচ্ছি, এইটুকু। বাট ব্লগিং করব জীবনে ভাবিনি, সেটা একমাত্র সায়কের জন্যই হয়েছে। সায়ক আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করেছে। সায়ক আমাকে বলছে যে আমার ব্লগে যখন তুই থাকিস, তোকে নিয়ে এত কমেন্ট আসে, তার মানে লোক তোকে দেখতে চায়, তাহলে তুই নিজে কেন করছিস না? সেখান থেকে দাঁড়িয়ে আমি বললাম, মানে আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে মানে লোকে তোমাকে টিভিতেই দেখে, আবার কি সোশ্যাল মিডিয়ায় কেন দেখবে, বা আমার পার্সোনাল লাইফ নিয়ে লোকের কেন মাথা ব্যথা হবে, বা এটা করলে লোকে অনেকে অনেক রকম কমেন্ট করবে, সেটা যদি পজিটিভ ওয়েতে না নেয়, হ্যাঁ আমি করবো না, এই করে করে আমি কাটিয়ে দিতাম। আর যতবারই সায়কের সাথে দেখা হতো ততবারই সায়ক বলতো তুই শুরু করেছিস, আমি না শুরু করে তা ফাইনালি ওর জন্যই আমাকে একদিন কেউ আলটিমেটাম দিল, কালকে যদি তোর ব্লগ আমি না দেখি। তো সেইভাবে আমার প্রথম ব্লগ করা শুরু হলো। তা আমি প্রথম ব্লগেই মানে সত্যি কথা টাচউড প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুর, মানে কোনো কারুর, মানে আমি জানি না যে ব্লগিং শুরু হলে এরম এত ফাটফাট হয়ে যায়। সেই পরিচিতিটা কি প্রেরণা ভট্টাচার্য ছিল নাকি সাংভীর ছিল? আমার মনে হয় যে প্রেরণাকে লোকে দেখতে চাইতো, মনে হয়, কারণ আমি সেই কমেন্ট বা লোকজনের সাথে কথা বলে যেটা আমি বুঝেছি। তাছাড়া আরও অন্য একজন চ্যানেলের রিপোর্টার, আমি নাম নেব না এখানে, অন্য একজন চ্যানেলের রিপোর্টার আমাকে এটা বলেছিল যে প্রেরণা দি, তোমাদের কাছে জানি না স্ট্যাটিস্টিক্স আসে না কি আসে আমি জানি না, তোমরা ওটা দেখতে পাও কিনা আমি জানি না, ও আমাকে বললো যে গুগলে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর সার্চ হয়, সেই সার্চ এটা ও নাকি দেখতে পেয়েছে কিভাবে আমি জানি না, বলতে গুগলে তোমাকে নিয়ে প্রচুর সার্চ হয়, ইউটিউবে তোমাকে নিয়ে প্রচুর সার্চ হয়, সেই জন্যই লোকে তোমাকে দেখতে চাইতো, তোমার নাম লিখে লিখে সার্চ করতো যে কি পাওয়া যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তুমি ব্লগ করেছো, সেই মানুষগুলো যারা তোমাকে পেতে চাইতো, তোমাকে দেখতে চাইতো, তোমাকে জানতে চাইতো টিভির বাইরেও, আজকে যখন তুমি ব্লগ করছো তারা সেটা দেখতে পাচ্ছে, তারা ওই জন্য খুশি। তো তার সাথে একটা আমার অ্যাওয়ার্ড শোতে দেখা হলো, সেদিনকে এই কথাটা সে আমাকে বললো যে মানে তুমি ব্লগ তোমার এই জন্যই এত বেশি রেসপন্স তুমি পেয়েছো, কারণ মানুষ তোমাকে দেখতে বা জানতে চাইতো। তো মেবি হয়তো তাই জন্য প্রচুর ভালোবাসা পাই, নেগেটিভ কমেন্ট ভীষণ কম থাকে, মানে ওটা নেগলিজেবল। যদি 1000-2000 কমেন্ট আসে, তাতে হয়তো খুব বেশি হলে 5টা নেগেটিভ কমেন্ট আসে, এরকম। তো সেটাকে আমি ধরি না, কেন খারাপ ভালো মিশিয়েই সবটা হবে। আর সবার যে সবাইকে পছন্দ হবে এটাও নয় একদম, মানে আমার সব জিনিস যে সবাইকে মাথা পেতে ভালো বলতেই হবে নট নেসেসারি, ক্রিটিসিজম থাকবে, এবং হ্যাঁ যদি কিছু ভুল থাকে আমি সেটা শুধরাবার চেষ্টা করব, তাই নিয়েও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যারা জোর জবরদস্তি খুঁচিয়ে খুঁচিয়ে খারাপ লিখবো বলেই, খারাপ বলবো বলেই বলে, তাদেরকে আমি সোজা ব্লক করে দিই। আচ্ছা, নিজের ব্লগের কমেন্ট সেকশনে সব থেকে বিচ্ছিরি বাজে জঘন্য কমেন্ট কি দেখেছো? আমি লিখেছি, দেখেছি, এই রে বুড়ি হয়ে যাচ্ছে, ও হ্যাঁ 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 হ্যাঁ, লোকের আমার বিয়ে নিয়ে খুব কনসার্ন আছে, বলছে বুড়ি হয়ে যাচ্ছ, বিয়েটা কবে করবে? হ্যাঁ আমাদের একটা তকমা লেগেই আছে, হ্যাঁ একটা যে বিয়ে করতেই হবে। হ্যাঁ বলছে এবার বিয়েটা করে ফেলো, অন্যের বিয়ে এত খাচ্ছ, নিজের বিয়েটা কবে হবে? ঠিক আছে, অনেক তো বয়স হলো। না, কাকিমা সম্বন্ধে না মাকে কেউ কোনো খারাপ বলেনি, সবাই ভীষণ মিষ্টি মিষ্টি করে কাকিমা সম্বন্ধে বলেছে, বা থাকলেও হয়তো আমরা মিস করে গেছি, কারণ সব কমেন্ট তো দেখাও যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যি গো, ব্লগটা ও অনেক অ্যাওয়ার্ডও পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই সব কিছুর জন্য আমি সায়ককে ভীষণভাবে ধন্যবাদ দেব। হ্যাঁ, ও একটা ভালো দিকই করেছে আর কি, ভীষণ মিষ্টি ছেলে, মানে ও এরম ভাবে না বললে ও হয়তো করতাম না, সত্যি করতাম না, মানে আমার মধ্যে ওই ইয়েটা ছিল না যে করলে কতটা রেসপন্স কি পাবো। আর আমি না মানে এডিট এখনো যে বিশাল কিছু এডিট বুঝি তা না, আমি খুবই নভিশ এখনো, কিন্তু ওটাই ভাবতাম যে ব্লগ আবার ওটা এডিট করার ব্যাপার আছে, আমি সময় পাবো কিনা, ডেলি লাইফ শুরু করলে তো প্রত্যেক দিন আমায় কিছু না কিছু দিতে হবে, তো ওটা হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, স্ক্রিপ্টিং নিয়ে একটা ব্লগিং এর কথা হয় যে পুরোটা স্ক্রিপ্ট করার পর তারপরে হয়? না 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 না, একদমই না। শোনো, যেটা কন্টেন্ট, আমি একটু কাটছি, যেটা যারা হচ্ছে তোমার কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট বানাচ্ছে, সেটা তোমরা দেখলেই বুঝবে যে তারা কন্টেন্টই বানাচ্ছে, তারা ইনোভেটিভ আইডিয়াজ আনছে। প্রচুর ফেমাস কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও দিচ্ছে, তারা কন্টেন্ট স্ক্রিপ্ট বানিয়ে কন্টেন্ট করে প্রপার শ্যুট করে প্রপার এডিট করে মিউজিক দিয়ে এই দিয়ে ওই দিয়ে পোস্ট করে। আমরা হচ্ছে ডেলি লাইফ ব্লগিং করি, ব্লগিং আর কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আলাদা। আমি কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করি না, আমি ব্লগিং করি। আমার ডেলি লাইফে যতটুকু আমি দেখাতে চাইবো আমি ততটুকু শ্যুট করে দেখাই, সেখানে কোনো কাটস নেই, সেখানে কোনো রিটেক নেই। আমি যদি মনে করি আজকে আমি আমার লাঞ্চ দেখাবো, লাঞ্চটুকু টাইমে যা কথোপকথন, যা খাওয়া দাওয়া, যা কিছু সেইটুকু আমি রেকর্ড করলাম, 5 মিনিট 3 মিনিট 7 মিনিট ওইটুকু আমি পোস্ট করে দিলাম। সেখানে কিন্তু এরম ভাবে খেতে গিয়ে এই না এইভাবে খাবো না, কাটো কাটো কাটো, এরম ভাবে খেয়ে করি,
এইটা হয় না। একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হয়তো পরের ব্লগে দেখতে পাবে। হ্যাঁ, আমি জানি না, আমি পুরো পাগলির মতো বাড়িতে বসে আছি, বুঝছো তো, লোকে মানে মা কাকিমা যেরকম বাড়িতে থাকে গরমকালে, অন্তত পক্ষে একটা ওড়না বা যেরকম মা গরম, দরজা খুলে ও ব্লক করতে আরম্ভ করেছে, ওইটা দেখবে পুরো মনে হচ্ছে আরে কালকে আমি আমার গাড়ির চাবি না লিফটের দরজা খুললাম, গাড়ির চাবিটা সাট করে পুরো মাঝখান দিয়ে একদম লিফটে গ্রাউন্ড ফ্লোরের নিচে, মানে লিফটের দেখবে একটুখানি এরকম জায়গা আছে দেখাবো, ওখান দিয়ে সাট করে পুরো নিচে। সেই শুটিং থেকে ফিরে ওই দক্ষযজ্ঞ চললো নিচে, ওইভাবে লিফট ইয়েতে তুলে আটকে নিচে নেমে তুলে, মানে সে একটা ইয়ে হলো। আমি ওইভাবেই ব্লগ করেছি, আমি ওইভাবেই ব্লগ করেছি, ওইটাই আমি ওইভাবেই রেকর্ড করেছি যে কি হচ্ছে না হচ্ছে। তো ওইটুকু টাইমে না কোনো রিটেক বা কোনো স্ক্রিপ্টেড বা কিছু ভেবে না, ফট করে হ্যাঁ মাকে হয়তো বলি যে মা ব্লগ করছি, অনেক সময় মাকে বলিও না, হঠাৎ করে ক্যামেরা নিয়ে চলে এসেছি, আমি রেগে যাই, ওই দাঁড়া গায়ে একটা কিছু দেখেছি আমরা, দাঁড়া কিছু একটা পরে আসি, তো ওইটুকুনি ইয়ে করি না। এই ভয়টা এখন কাজ করে কি যে আরো অভিনেত্রী হওয়ার তো একটা প্রেশার রয়েছে যে কাজ নিয়ে এগোতে হবে, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটারের যেটা কথা, এখন কি কোনো ভয় বা কিছু কাজ করে যে কারোর থেকে মানে ওপরে ওঠার একটা তাগিদ বা কিছু? না, আমার না মানে যেহেতু এটাকে আমি কোনোদিনই ওই লক্ষ্যটা আমার ছিল না যে আমাকে কিছু করতেই হবে, এগোতেই হবে, এর থেকে উঠতে হবে, ওর থেকে নামতে হবে, এটা ছিল না। এটা আমি এমনি করছি, ভালোবেসেই করছি। তো করতে করতে আমার ভালো লাগছে তাই আমি করছি। এটা কিন্তু আমার কাছে কোনো কম্পিটিশনের জায়গা না। আমি মনে করি যারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে, মানে যেরকম লাফটার সেন, ও প্রপার কন্টেন্ট বানায়, নিজে স্ক্রিপ্ট করছে, নিজে 3-4 রকমের ক্যারেক্টার হচ্ছে, নিজে এডিট করছে, এই করছে, এই করছে, এটা প্রচুর এফার্ট দিচ্ছে ও, ঠিক আছে, মানে ওই লেভেলে ম্যাচ খাওয়াতে পারবো না। আর আমি ওর মতো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি হচ্ছে ডেলি লাইফ ব্লগিং করি, আমি আমার নিজের জীবনশৈলী থেকে একটু কিছু রেকর্ড করে পোস্ট করি, আমি এই কাজটা করি। আমি এখনো অবধি কোনো কন্টেন্ট বানাইনি, আমি শুধু ব্লগিং করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এরকম ব্লগার প্রচুর এখন সোশ্যাল মিডিয়াতে আছে যারা তাদের মতো নিজের জীবন দেখায়, মানুষ যাদেরকে অ্যাকসেপ্ট করে তাদেরটা দেখে, তারা ভিউজ পায়, যাদেরটা অ্যাকসেপ্ট করে না তাদেরটা দেখে না। কিন্তু যেটা সব থেকে খারাপ লাগে সেটা হচ্ছে প্রচণ্ড ক্রিঞ্জ কন্টেন্ট হয় ফেসবুকে, দেখবে তুমি স্পেশালি যারা খুব নোংরা জিনিস দেখায়, মানে সেগুলো আমি মেনশন করছি না, এটা দেখলে অনেকেই হয়তো বুঝবে যে সেটার মধ্যে কিছুই নেই। উনি হয়তো একটা বিচ্ছিরি ভাবে জামা পরে সবজি কাটছেন, বিচ্ছিরি ভাবে নিজের দেহ দেখিয়ে স্নান করছেন, বিচ্ছিরি ভাবে দেহ দেখিয়ে বসে বসে খাচ্ছেন, মানে আর কিন্তু কিছু নেই ওটার মধ্যে, বাট ওই নিজের দেহ দেখিয়ে বা একটুখানি নিউডিটি দেখিয়ে, গালাগালি দিয়ে বা নিউডিটি দেখিয়ে, বা হয়তো নিজের বরের সাথে কিছু নোংরা দৃশ্য যেগুলো ইন্টিমেট, ঘরের দরজা বন্ধ করে করা উচিত, সেগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়া দিয়ে এই ধরনের ব্লগ। না একটা জিনিস বলি, এই যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যত কথা হচ্ছে, নট অনলি কন্টেন্ট ক্রিয়েটার, এটা এখন অভিনেত্রীদের ক্ষেত্রেও কিন্তু হয়ে গিয়েছে। মানে আমরা বরাবর একটা শুনে এসেছি বাইরে থেকে কথা যে অভিনেত্রীদের শুতে হয়, অভিনেত্রীদের এই করতে হয়, সেই করতে হয়, অনেক 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 তকমা এসছে। কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা তাদের ঝুলিতেও এগুলো চলে এসছে যে তারাও এগুলো করেই কাজ পায়, কাজ করছে, মানে ভিউজের জন্য যা ইচ্ছে তাই করছে। তাদের যে নিজের একটা বুদ্ধির ক্ষমতা আছে, সেটা কত সুন্দর সুন্দর জিনিস আছে, কত শিক্ষামূলক জিনিস আছে। আমার কথা কেউ ভালো গান গাইতে পারে, নাচতে পারে, শিল্প মনোভাব আছে অনেকের, এইগুলো বাদ দিয়ে এইগুলো আমার মনে হয় ব্যান করা উচিত। আমি জানি না মানে ফেসবুকের মানে ইয়েটা আমি ঠিক বুঝি না কি হচ্ছে, ওই ধরনের নোংরা কন্টেন্টের কিন্তু তুমি দেখবে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজ, যখন তুমি কমেন্ট সেকশনে ঢুকবে দেখবে প্রত্যেকটা লোক গালাগাল করেছে। মজাটা হচ্ছে তুমি পুরো জিনিসটা দেখেছো এবং কমেন্ট করেছো, মানে তুমি তাদের এঙ্গেজমেন্ট দিয়েছো, তাদের ভিউজ দিয়েছো, এটাই তো চাই। আর তো কিছু তুমি তাকে গালাগালি লেখো বা তাকে তুমি ভালো কথা লেখো, কিছু যায় আসে না। তুমি তাকে এঙ্গেজমেন্টও দিয়েছো, তাকে ভিউজও দিয়েছো, এটাই যায় আসে, কারণ সে সেখান থেকেই আর্ন করছে। তো যতক্ষণ এই নোংরা কন্টেন্ট দেখা লোকে বন্ধ, ওটাকে স্কিপ করে দিতে হবে। ওটা যদি বসে আমি দেখি আমার কাছে ওরই আসবে, ওই নোংরা জিনিসই আসবে। এআই সেটাই বোঝে, ফেসবুকের এআই এইভাবেই কাজ হয় যে তুমি যেটা দেখবে তোমাকে পরপর সেই জিনিসই পাঠাবে। তো মুশকিলটা হচ্ছে কি, মানুষকে ওটা আমি গালাগালি লিখলাম কিন্তু তুমি বুঝলে না যে তুমি ওকে কমেন্ট করলে, তুমি ওকে দেখলে, ওর যেটা পাওয়ার সেটাও পেয়েই গেল। ইনডাইরেক্টলি তো
কন্টেন্টগুলো যখন মানুষ বন্ধ করবে তখনই যারা ভালো কিছু বানাচ্ছে, যারা নিজের সুন্দর কোনো হয়তো কলকাতার কিছু দেখাচ্ছে, নিজের ঘরের কিছু দেখাচ্ছে, নিজের হাতের কাজ দেখাচ্ছে, নিজের ট্যালেন্টেড কিছু দেখাচ্ছে, তখন সেইগুলো প্রপার জায়গা পাবে, সেইগুলো তখন মানুষ দেখবে, তারা কিছুটা ভিউজ পাবে, তাদের কিছুটা লাভ হবে, কিন্তু সেগুলো হচ্ছে না। তো আমি বলবো সেটাই, এমনিতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যে সত্যি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়, তো তাদের সাথে আমি নিজেকে কোনোদিন কম্পিট করব না। আমার জাস্ট এই 2 বছর হবে, তো আমি আমার মতো টুকটুক করে এগিয়ে যাচ্ছি, লোকের ভালোবাসা পাচ্ছি। আমি চেষ্টা করি যে সবসময় কিছু যেটা দেখাবো যেটা যেন ফ্যামিলি দেখতে পারে, মানে যদি তার মা দেখে, পাশে যদি বাচ্চা বসে দেখে, সে যেন সেটা দেখতে পায়। বাচ্চা বসে নোংরা জিনিসটা যেন না দেখতে হয়, আমার মাথায় এটাই থাকে যে কোনো বয়স্ক মানুষ দেখলেও যেন সে হাসি মুখে দেখে, কোনো ইয়াংস্টার দেখলেও দেখে, কোনো বাচ্চা দেখলেও দেখে, যেন আমার ব্লগিং যেন সবার জন্য হয়। এই কথাটা তুমি আগেই বলে দিলে। আমি একটা প্রশ্ন করতাম যে এখনকার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা প্রেশার কাজ করে যে ওই কন্টেন্টটা সবাই দেখতে পারবে এরকম কোনো কিছু তৈরি করা। তুমি নিজেই বলে যে আমি ওটা মন থেকেই করি, আমি ওটা মন থেকেই করি, কোনো কম্পিটিশনের ব্যাপার না না, কোনো নোংরা কথা, কোনো গালাগালি, কোনো এইসব নয়। অভিনয়ের ব্যাপারেও কিন্তু ওর নেই, আমার নেই, এবং আমারও ছিল না। আমি তো অনেকটা আগেই এসেছি, এখন নয় বয়স হয়েছে। আমাকে ভগবান যেরাম যেরাম কাজ দিয়েছে সেরাম সেরাম করেছে। আমাকে এগিয়ে যেতে হবে, 1 নম্বরে যেতে হবে বলে আমি কোনোদিন ব্যাকা পথ, কোনো রকম অন্য পথ অবলম্বন করিনি। আমার মেয়েরও তাই। ইনফ্যাক্ট আমি স্কুলেই কোনোদিনই কম্পিটিশন করিনি, কিন্তু আমি মানে আমার 12 এর রেজাল্ট এর মধ্যে তোমাদের এতটা নাকুচ কেন? কারণ আমি বলছি যে অভিনয় তো খুব সহজলভ্য জিনিস না, সেটা তো ভেতর থেকে আসে, তারপরেই মানুষ এটা। আমার একটা কথা হলো, তোমার মধ্যে যদি কিছু থাকে, তুমি যদি ভালো অভিনেত্রী হও বা অভিনেতা হও, সেটা এমনি প্রকাশ পাবে। হ্যাঁ, কিছুটা বলবে লাক, হয়তো অনেক ভালো অভিনেতা অভিনেত্রী আছে যারা চান্স পায়নি। এখানে কি লাক কাজ করে? প্রচন্ড। এখানে 80% লাক, 20% ট্যালেন্ট। একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা, একদম। মানে এটা আমার সাথে যদি কেউ ডিবেটে বসে, আমি বসতে রাজি আছি। 80% লাক, 20% ট্যালেন্ট। একদম একদম। আমি কাউকে অসম্মান করছি না বা কিছু না। আমি বসে বসে তো দেখি, অভিনয় দেখি, অনেকের অভিনয় দেখি, তো তখন আমি বুঝি যে লাকটা বিরাট ব্যাপার। আচ্ছা, এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররাও অভিনয় করে, তো সেটা নিয়ে তোমাদের দুজনের কি মত? কারণ তোমরা দুজনেও এই কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত। দেখো, আমার কোনো বক্তব্য নেই। এখন লোকে বলতে পারে যে তুমি অভিনেত্রী হয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো, আর কেউ কন্টেন্ট ক্রিয়েটার অভিনয় করতে পারে না, কারণ তাহলে তো এটা মানে তুমি দোগলা কথা বলছো। তো আমার সেখানে কিছু বলার নেই। কন্টেন্ট ক্রিয়েটার যদি সত্যি প্রপার অভিনয়টা করতে পারে, কেন করবে না? একদম। এখানে ওই জাজমেন্টাল ব্যাপারটা আমি জাজ করার, দেখো সত্যি কথা বলছি, 80% ভাই লাক। সেটা তুমি কন্টেন্ট ক্রিয়েটারই বলো, অ্যাক্টারই বলো, মানে যে কোনো তোমার মানে মানে কি বলবো ওটাকে, বলো না কি বলো না, গান নাচ এগুলোকে কি বলো, ক্রিয়েটিভ, যে কোনো ক্রিয়েটিভ সেক্টরে 80% লাক। এটা আমি মনে করি। এই কারণে আমি বলছি, কারণ দেখবে তুমি সোশ্যাল মিডিয়াতেই তুমি দেখবে, প্রচুর রিলসে দেখবে যে মানে এমন ড্রয়িং করছে, মানে তুমি ভাবতে পারবে না তাকে কটা মানুষ চেনে। যদি আজকে রিল না বেরোতো, আর যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, এই আঁকাটা তো আজ থেকে 20 বছর আগেও এই আঁকাটাই আঁকতো, কজন চিনতো? সোশ্যাল মিডিয়ার জন্য তো মানুষের এখন অনেকটা সুবিধা হয়েছে, না জানা কথা, আনটোল্ড স্টোরি যেগুলোকে আমরা বলি, সেগুলো মানুষ জানতে পারছে। এই যে কাকিমা, তোমার এতদিনের একটা বিরতি, তারপর শরীর খারাপ থেকে উঠে, তারপর নিজের আবার একটা নতুন সিরিয়াল, তারপরে মানুষ টুকটুক করে ছোট, সে আগের যেভাবে করেছিলাম সেইটা আর আসেনি ফিরে, কিন্তু ছোট ছোট আমি কিছু কাজ করেছি। এই এতটা বিরতি নিয়ে নেওয়া কি তোমার কি মনে হয় যে তুমি এর জন্য দায়ী, নাকি লাকটাই? কি হয়েছে বলো তো, লাক তো দায়ী, তাছাড়া আমি বলছি আমার নিজের মন থেকেও হয়েছে যে অনেক তো করলাম, এখন একটু যে বয়সটা হয়েছে একটু ঘুরি, একটু মানে আগে যখন আমরা 22 ঘন্টা 21 ঘন্টা কাজ করেছি, আমরা সামাজিক আনন্দগুলো তো সেইভাবে নিতে পারিনি। মেয়েও তাই আমাকে এখন বলে যে খুব ভালো চরিত্র হলে নিশ্চয়ই নেবে, সেরাম হলে নিও না। কেন? আমি একটু ঘুরতে যাই, বছরে 2বার 3বার করে মেয়ের সঙ্গে ঘুরতে যাই। আমার একটা মানে অনেকগুলো বন্ধু গ্রুপ আছে, প্রায় তারা বলে এই শোন আমরা 3 দিনের জন্য বাইরে যাচ্ছি, যাবি? এরকম আগেও বলতো, আমি বলতাম না রে, আমার শুটিং আছে, যেতে পারবো না। এখন এক কথায় বলি হ্যাঁ যাবো। এই যে একটা আনন্দ, আসলে কি বলতো, বয়স হয়ে যাচ্ছে তো, তারপরে একটু তো নিজে যদি আনন্দ উপভোগগুলো না করি, তারপরে তো পৃথিবী ছেড়ে চলে যাব। সারা জীবন যদি কাজই করে যাই তাহলে কি হবে? একটু নিজের থেকেও আমি একটু হয়ে গেছি। তুমি অভিনয়টা নিয়ে
প্রচন্ড একটা মানে অবসেশন, একটা ভালোবাসা, ভীষণ একটা ভালো লাগার এক্সট্রা জায়গা, প্রেম তোমার মধ্যে ভীষণ কাজ করে। ভীষণ ভালো লাগার জায়গা। কি বলতো, মানে এটা একটা অন্তরের ব্যাপার তো, মানে সত্যি কথা বলতে কি এটা একটা মানে পুজো, একটা সাধনা মানুষের, তো এটার প্রতি একটা আলাদা ভালোবাসা তো আছেই, ভীষণভাবে আছে। আচ্ছা প্রেরণা দি, এত বছর ধরে জগদ্ধাত্রী চলছে, পাশাপাশি তোমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এতটা একটা জনপ্রিয়তা, তোমার কি মনে হয় যে এবার আমাকে এবার নতুন নতুন বা নিজে বেছে নিয়ে কোনো চরিত্র করা উচিত? হ্যাঁ, মানে কি হয় এখানে যেটা ভীষণ হয় সেটা কারণ হচ্ছে আরেকটা জিনিস বলার, যে তুমি অনেক দিন হলো ইন্ডাস্ট্রিতে, নতুন হলো জিনিসটা আসতো না, কারণ অনেক বছরের পর এই বিষয়টা মাথায় আসা খুব স্বাভাবিক। একদম একদমই। আমি আমি বলছি তোমাকে, তুমি ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে না, এখানে প্রচন্ড টাইপকাস্ট করে দেয়, ভীষণভাবে টাইপকাস্ট হয়ে যায়, একদম এক্সপেরিমেন্ট করতে চায় না। যদিও আমি কিন্তু আমার আর্লি টাইমে আমি নেগেটিভও করেছি, পজিটিভও করেছি, নায়িকাও হয়েছি, সহ অভিনেত্রী মানে তোমার সেকেন্ড লিডও করেছি, সব রকম চরিত্রই আমি করেছি। এইবারে তারপরে না একটা ব্যাপারটা পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেল। মানুষ শুধু ওই বৌদি, দিদি, কাকিমা, পিসি এই ধরনের ক্যারেক্টারেই কাস্ট করলো, এবং হচ্ছে শুধু ওই মানে ওই ভালো 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 মানে ভালো চরিত্র, বাড়ির ভালো ওই এক ধাঁচের ক্যারেক্টার, এক রকম ক্যারেক্টারই দিতে আরম্ভ করলো। এবার মুশকিলটা হচ্ছে যে কাজ তো করতে হবে, কারণ ওই ল্যাভিশ ব্যাপারটা এখনো আমি করে উঠতে পারিনি যে ঠিক আছে আমি 4টে কাজ না বলে দেবো, তারপর 5 নম্বর কাজ যখন আমার মনের মতো আসবে আমি সেটা হ্যাঁ করব, সেই জায়গায় এখনো আমি যেতে পারিনি। হয়তো যাব, টেলিভিশনের পরেও না, না এতগুলো টেলিভিশনের পরেও না, কারণ লোকে মনে করে বাংলা সিরিয়ালের কোটি কোটি টাকা রোজগার করে নিচ্ছে লোকে, কিন্তু তা তো নয়। এবং মানে সেই টাকাটা আর্ন হয় না, এবং তারপরেও প্রচুর এখন খরচা মানুষের প্রচুর। এখন 500 টাকার কোনো বাজারে ভ্যালিউ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই টাকাটা রোজগার হয়, কারণ সিরিয়ালে তো আর আমার 30 দিন কাজ থাকে না, আমি তো ফ্রিল্যান্সার, যেদিন যাই সেদিন কাজ, পার ডে পাই, ওয়েজেস পাই। তো সেক্ষেত্রে ধরো একটা সিরিয়ালে মোটামুটি 7 দিন 10 দিন 12 দিনের বেশি কাজ থাকে না। তো ওই 7 দিন 10 দিন 12 দিনের টাকায় আমি এমন কিছু টাকা জীবনে করে ফেলতে পারিনি এখনো অবধি, যে যেখানে আমার বাড়ি কিনে বাড়ির ইএমআই দিয়ে, গাড়ি কিনে গাড়ির ইএমআই শোধ করা হয়ে গেছে আমার, তার মধ্যে আমার সংসারের খরচা, আমার নিজের খরচা, আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সব কিছু করে এমন হয়নি যে ঠিক আছে 4টে কাজে আমার মনের মতো হচ্ছে না, ছেড়ে দিলাম 5 নম্বর কাজের জন্য ওয়েট করি কখন কি ভালো আসবে। সেই জন্য হয়তো আমার যেটা ভালো লাগেও না, হয়তো সেখানেও আমাকে হ্যাঁ বলতে হয়। তোমার অভিনয় যদি বলতে চাই, সেটা সিনেমা এবং টেলিভিশন দুটোই হয়েছে। তোমার কি মনে হয় যে টাইপকাস্ট গুলো, এগুলোর জন্য ইন্ডাস্ট্রি কোনো উন্নতি হয় না, বা ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা যেগুলো হচ্ছে সেগুলোর জন্য টাইপকাস্ট উন্নতি হয় না? এত বড় কথাটা তো আমার বলার জায়গায় আসেনি। এখন তো অনেক ভালো ভালো ছবি, এখন আগেও হয়েছে, এখনো হচ্ছে কিছু কিছু ছবি যেটা মানুষের ভালো লাগছে। কিন্তু আমি আমারটা বলতে পারি যে আমি টাইপকাস্টই ছিলাম, নয় মা কাকিমা আর হলেই একটা খোপা না। কারণ আমি উন্নতির কথা কেন বললাম, মানে অধিক মানুষের একটাই বক্তব্য যে টাইপকাস্ট থেকে কেন পরিচালকরা বেরোচ্ছে না। আর আমাকে নিয়ে তো এক্সপেরিমেন্ট কেউ করেনি। আমি আমারটা বলতে পারি যে আমাকে নিয়ে কোনোদিন কেউ এক্সপেরিমেন্ট করেনি। ওই মা কাকিমা, একটা খোপা, ভালো মা, এইটুকু ব্যাস, এইটুকু। অভিনয়গুলোই দেখো, যে আমার প্রায় অনেকগুলো 18-19টা ছবির মধ্যে দেখো একই রকম। তো সুতরাং কি বলবো, তোমার কি মনে হয় বলো তো, তুমি সিনেমাও করেছো, এতগুলো টেলিভিশন করেছো, তোমার কি মনে হয় যে সেই তোমার যে রিসেন্ট একটা সিরিয়াল চলছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার পর তোমার নতুন কোনো সিনেমা বা না কেউ এখনো কিছুর জন্য অফার আসেনি? এই অফার গুলো তোমার কি মনে হয়, মানে এগুলো কি পিআর এর মারফতে তৈরি হয়? মানে এখন তো তাই, পিআর তো আমার খুব খারাপ, আর জানি না কেন। আর রিসেন্ট আমার একটা ওয়েব সিরিজ থেকে আমার ফটো নিল, আমার সাথে পুরো কথাবার্তা হয়ে গেল, শুটিং ডেট দিল। এখন আমার যেটা মনে হয়, আমি জানি না আমি ঠিক ভুল লোকে বিচার করবে, আমার যেটা মনে হয় এখন যেটা হয়েছে, এখন না একখানা পুরো তোমার ছক, আমি বাংলা সিরিয়ালের কথা বলছি, আমি সিনেমাটা একদম জানি না, বুঝি না, ওটা নিয়ে আমি কথা বলছি না, আমি সিরিয়ালের যতটুকু বুঝি সেইটুকু বলছি। একটা না এখন একটা ছক হয়ে গেছে, যেটুকু আমি বুঝি। সেই ছকের মধ্যে কি পড়ে সেটা হচ্ছে যে এখন না আফটার কোভিড তোমার একটা মানে
টাকাটা না খুব কমে গেছে আফটার কোভিড, ঠিক আছে? এবার সেটা অরিজিনালি টাকা কমে গেছে নাকি ওই টাইমে যে টাকাটা কমেছিল সেইটা ধরেই এখনো অবধি সেটাই চালিয়ে যাচ্ছে যে টাকা কম, বাজেট কম, সেটা আমি জানি না। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এখন সব সময় চাইছে যে কম টাকায় আর্টিস্ট কি করে পাওয়া যাবে, খুব কম টাকায়। এবার যারা ধরো 15 বছর 16 বছর 18 বছর 20 বছর কাজ করেছে তারা কি খুব বেশি কম টাকায় কাজ করতে পারবে? কেন সবাই তো চায় যে আমি একটা উন্নতি চাই, যে আমি এত বছর কাজ করছি তাহলে আমি চাই যে আমার স্ল্যাবটা এখানে বাড়ুক বা আমার একটা ইনক্রিমেন্ট হোক বা আমি একটা পজিশনে আসি। সেখানে যদি তোমাকে এমন একটা টাকা অফার করলো যেটা ধরো একদম নতুন কেউ যদি 1-2 বছর কাজ করছে সেই টাকাটা সে ডিজার্ভ করে, কিন্তু একজন 15-16 বছর 20 বছর ইন্ডাস্ট্রিতে আছে কাজ করছে সে সেই টাকাটা তো ডিজার্ভ করে না। তো কি করছে এখন, সেই টাকাটা বলছে যে আমাদের না এই ক্যারেক্টারটার জন্য নেই বাজেট আছে, এবার আপনি কি করবেন? এবার তখন তুমি কি করবে? এখন তুমি না বলছো, এবার কি হচ্ছে, তখন ওই নতুনদের নিয়ে কাজটা হচ্ছে। এবার তাতে কি হচ্ছে, মান কতটা থাকছে মান কতটা কমছে অভিনয়ের তা নিয়ে কিন্তু কারোর মাথা ব্যথা নেই। যে সে কটা এনজি দিচ্ছে, সে স্ক্রিপ্ট মুখস্থ করতে পারে কিনা, তাকে এই চরিত্রটায় তাকে স্ক্রিনে কতটা ভালো লাগছে, এগুলো নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই। সবার একটা থিঙ্কিং হয়ে গেছে ও কাজ করিয়ে নেব, ও কাজ হয়ে যাবে, ও কাজ উঠে যাবে, ঠিক আছে? মানে তুমি 10 টাকার লোককে 2 টাকায় কাজ করাও না, আমি দেখছি ও হয়ে যাবে, করানো নিয়ে কথা, বুঝতে পেরেছো? এই যে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এখানে, হয়ে গেছে কি অনেক যারা এত বছর ধরে কাজ করেছে তাদের কাজটা এই জন্যই কমে গেছে, নয় তাদেরকে বলছে আরেকটা মিথ্যে কথা আজকাল ইন্ডাস্ট্রিতে খুব হয়, একটা কোনো ক্যারেক্টার নিল তাকে বলবে না যে আপনার কিন্তু 5 দিনের কাজ, এটা বলবে না, বলবে যে আপনার কিন্তু ডেট থাকবে, এখন এই ট্র্যাকটা ঢুকেছে, তো এই ট্র্যাকটা ঢুকেছে আমাদের তো বলা সম্ভব না, তো সিরিয়ালে বোঝাই যাচ্ছে যে ট্র্যাক কখন কোন দিকে কিভাবে যায়, তো সেই ট্র্যাক ঢুকেছে, তো মোটামুটি তো মনে হয় এখন 1-1.5 মাস 2 মাস চলবে, বলে তোমাকে ঠিক 3 দিন কাজ করি আর তোমার ট্র্যাকটা নেই। মানে একদম এটা হচ্ছে, একদম মানে একটা আর্টিস্টের তো এক্সপেকটেশন থাকে যে আমি এই মাস অবধি যাব, আমি তো সেই বুঝে, আমি যদি জানি আমার 3 দিনের, আমি তো হ্যাঁ বলবো না, আমি বলে ফেললাম, তারপরে 3 দিন পর আর আমার সেই ডেটটা নেই, তখন কিরকম লাগে? এই জন্য তো এইভাবে কিন্তু অনেকেরই কাজ, এই জন্যই তাদের কাজ কমে গেছে। আগে যত আর্টিস্ট কাজ করতো, তুমি এখন শুধু নতুন নতুন মুখ দেখবে, আগের আর্টিস্ট দেখবে না। কমে গেছে, কিন্তু এখন কতটা আসলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা কাজ পায় না, তাদের অভিনয় দক্ষতা নেই জন্য, এই যে ভেতরের এই ব্যাপারটা, এটা কিন্তু বাইরে আসে। যারা ধরো এখন কাজ করছে সবার মধ্যে কি ভীষণ অভিনয় দক্ষতা, আর আগে যারা কাজ করছে তাদের কারোর মধ্যে অভিনয় দক্ষতা এতদিন ধরে ছিল না, তারা তাহলে এতদিন কাজ করলো কি করে? আমি ধরে নিলাম যে লাস্ট 10 বছরের এটা সিনারিও, তো 10 বছর আগে যারা কাজ করেছে তারা তাহলে তাদের মধ্যে অভিনয় দক্ষতা ছিল না? মানে অদ্ভুত একটা বিষয় যে আর এমন একটা তোমার বাজেট বলবে, তুমি তাতে হ্যাঁ বলতে পারবে না যে আমাদের এই চরিত্রটার জন্য এটাই বাজেট আছে। এবার আমি খুব মানে বলছি, আমি যখন কাজে একটা দ্বন্দ্ব কোথা থেকে বাধা, ধরো একজন আর্টিস্ট যখন শুনবে যে তার একটা সিনারি আসছে, তার একটা এতদিনের লম্বা রেস চলবে, হট করে যখন শুনতে পারে যে 3 দিনে তার কাজটা 3 দিন বা 5 দিন বা ধরো কোনো একটা ইভেন্ট ঢুকেছে, বুঝছো তো, সেই ইভেন্টে ধরো কোনো পিসিমা মাসিমা কাকিমা লাগবে, তোমাকে বললো বা করলো, করার পর ওই ইভেন্টটা কেটে গেল, সেটা ধরো 5 দিন 7 দিন 3 দিন 10 দিনের ইভেন্টটা কেটে গেল, তোমার কিন্তু ক্যারেক্টারটা নেই। তবে হ্যাঁ, এর মধ্যে আমি একটা কথা বলি যে কাজল নদীর জলে করেছিলাম, আমি চরিত্রটা ভীষণ ভালো লেগেছিল, ঠিকঠাক আমাকে পেমেন্টও করেছে, আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছে, এবং ভীষণ ভালো চরিত্র ছিল, কিন্তু সিরিয়ালটা হট করে বন্ধ হয়ে গেল, এটা আমার ব্যাড লাক। এখনকার অভিনেত্রীদেরকে নিজের কদরটা বোঝাতে হয় বারবার করে গিয়ে যে আমার আই হ্যাভ টু ডু নিজের কি বলতো, বিষয়টা হচ্ছে এখন তো সবটাই খুব সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে, তো তোমাকে না সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে, প্রথম কথা এটা থাকতে হবে, মানে নিজেকে বলে না সময়ের সঙ্গে সঙ্গে তোমায় চলতে হবে। এখন সময়টা এটাই, এখন যদি লোকে এই সময়টাকে বলে বাবা আমাদের সময় তো এটা ছিল না, এখনই হ্যাঁ তোমার ওই সময় ছিল না, এই সময় আছে, তো এটা অ্যাকসেপ্ট করতে হবে, মানে এই সময় যেটা চলছে তোমাকে সেইখানেই খাওয়াতে হবে, যারা খাওয়াতে পারছে খাওয়াচ্ছে, যারা খাওয়াতে পারছে না খাওয়াতে পারছে না, আবার এই সময় কেটে গেলে পরের সময় কি সময় আসবে তখন সেটা স্ট্রাগল করতে হবে, ওই সময় আবার যেটাতে চলবে ট্রেন্ড সেটাই যদি খাওয়াতে পারি, পারলাম না ভয় হয় কখনো এই ইন্ডাস্ট্রিটা নিয়ে যে প্রেরণাদের এত বড় একটা সিরিয়াল চলছে, এটা টাচুট ভালো জন্যই চলছে, এবার নতুন কোনো কাজ আসলে আবার এই সংগঠন, এটা আমরা মনে মনে প্রস্তুত যে যদি এই কাজটা বন্ধ হয়ে যায়
এত ভালো সিরিয়ালটা চলছে, যে একদিন তো বন্ধ হবে, বন্ধ হয়ে গেলে ওকে বসে থাকতে হতে পারে 6 মাস। আবার ওর লাক ভালো থাকলে হয়তো আবার 1 মাসের মধ্যে কাজ পেয়ে গেল। এটা আমরা মানসিকভাবে প্রস্তুত? মানে এটাই তো, এই প্রফেশনে তো এটাই হয়, মানে এইটা তো কিছু করার নেই। মানে যারা এই প্রফেশনে আসতে চায় বা বলে আমি অভিনয় করতে চাই আমাদের মানে সঙ্গে এখানে কাজ করেছে একজন, বললো 3 বছর পর আমি কাজ পেয়েছি। আমার বান্ধবী রয়েছে, সেই 3 বছর পর কাজ করছে এখন। 3 বছর, আর এবং 3 বছর আগেও যে 3 বছর না 2 বছর 2.5 বছর বোধহয় আগে যে সিরিয়ালটায় কাজ করেছে, এটা সুপার ডুপার হিট সিরিয়াল ছিল, 5 বছর চলেছে সিরিয়ালটা। তারপরে 3 বছর তারপরে ওর কোনো কাজ নেই, এবং ও 3 বছর কিন্তু বসেছিল না, কন্টিনিউয়াস প্রত্যেকটা চেনা পরিচিতকে ও মেসেজ করে গেছে যে আমি বসে আছি আমার কাজ চাই, আমি বসে আছি আমার কাজ চাই। এইভাবে কাজ চাইতে হয় এখন। কিন্তু ওর কিন্তু কোনো কাজ ক্লিক করেনি, এখনো কাজ করছে। কাজ চাওয়াটার চাইতে কিন্তু লজ্জা নেই। হ্যাঁ, মানে আমাকে তো জানাতে হবে যে আমি বসে আছি। তারা তো ঘরে বসে জানতে পারবে না কারা কাজ করে। মানে খুব, মানে আমার বড় কথা যদি না হয়, আমি যা শুনেছি মিডিয়াতে বা পড়েছি যে অমিতাভ বচ্চনের মতো যশ চোপড়ার কাছে গিয়ে বলেছিল আমার কাজ নেই, কাজ দিন, সেটা বলতে লজ্জা নেই, কিন্তু কাজ দিচ্ছে কে? তাই না? সবাই তো যশ চোপড়া না। আরেকটা জিনিসও ব্যাপার আছে, দেখো চ্যানেল বলতে গেলে লিডিং চ্যানেল হচ্ছে 3 থেকে 4টে বা 5টা। প্রডিউসার হাতে গুনে, ঠিকঠাক প্রডিউসার যারা প্রপার এত বছর ধরে ভালো ভালো প্রজেক্ট দিয়েছে, সেই প্রডিউসারও হাতে গুনে 4টে বা 5টা। সিরিয়াল হচ্ছে সব চ্যানেল মিলিয়ে সিরিয়াল কটা হবে? 50টা। আর্টিস্ট কজন দেখো তুমি যদি ধরো আর্টিস্ট, কত আর্টিস্ট, তুমি কতজনকে কাজ দেবে এট এ টাইম, সেটাও তো বুঝতে হবে। এবং তুমি যদি খুব পুরনো আর্টিস্টকে কাজ দিতে যাও, তার মানে তার তো একটা এক্সপেকটেশন আছে যে আমি 20 বছর কাজ করেছি, 25 বছর কাজ করেছি, তাহলে আমার রেমুনারেশন এটা হওয়া উচিত, বা আগে আমি এরকম ট্রিটমেন্ট পেয়েছি, আমি সেই ট্রিটমেন্ট এখনো এক্সপেক্ট করছি। তো সেইভাবে তো এখন হবে না, কারণ এখন তোমার বাজেট কমে গেছে। আর্টিস্ট বাজেট এখন দেয় না, মানে অর্ধেক প্রোডাকশন হাউস দেয় না, সবার কথা বলছি না আমি, সব প্রোডাকশন হাউসের কথা বলছি না। আমি যে প্রোডাকশন হাউসে কাজ করি আমি ভীষণ স্যাটিসফাইড সেই প্রোডাকশন হাউস নিয়ে। আমি অন্য যা আমার বন্ধু বান্ধবের থেকে শুনি, বা মায়ের থেকে যা শুনি, বা বাকি যা হয়ে আছে, অন্যান্য প্রচুর প্রোডাকশন হাউস আছে যাদের বাজেট খুব কম, তারা আর্টিস্ট বলে এই ক্যারেক্টারের জন্য এত বাজেট, এই জন্য অত বাজেট নেই, এই সেই হ্যানা তেনা। তো এই জায়গায় তুমি কতজনকে কাজ দেবে? এবং তার মধ্যে সবারই এই প্রফেশন, সবাই বলে যে আমার কাজ চাই, কাজ দরকার, আমারও কাজ থাকবে না তখন আমিও আমার চেনা পরিচিতকে বলবো আমি ফ্রি আছি, বসে আছি, যদি আমার মতো কোনো ক্যারেক্টার থাকে প্লিজ আমাকে ভেবো। তা আমাকে তো বলতেই হবে। এই সাহসটার জন্য কখনো ভয় হয় দুজনে? দেখো, ঈশ্বর যখন পৃথিবীতে পাঠিয়েছে, সে তো কিছু একটা ভেবেই পাঠিয়েছে, আমরা ঈশ্বরের হাতে দিয়ে দিয়েছি। আমরা খুব সাধারণ, খুব অল্পতে খুশি। আমার মেয়েকেও আমি সেরকম তৈরি করতে পেরেছি, এই জন্য আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের খুব বেশি আশা না। মানে বুঝতে পারছো, যদি আমার পাশেও কেউ একজন 20 লাখ টাকার গাড়ি চড়ে, আমার এটা মনে হয় না যে আমার ওটা দরকার। হ্যাঁ, আমি মনে করি যে আমার যে গাড়িটা আছে, এসি তো চলছে, ঠিক জায়গায় তো যাচ্ছি, ব্যাস আমার এটাই শান্তি। এইটুকুই বা কজন পায় সঠিকভাবে? হ্যাঁ, সেই জন্য না কেন বলো তো, যত তুমি বেশি ভাববে না, তুমি কমপ্লিকেটেড হয়ে নিজের জীবন নষ্ট করে, মাথা পাগল হয়ে আমার এটা চাই ওটা চাই, ওর ওটা হচ্ছে আমার ওটা হচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে শেষ। এই যে 1 রুম ফ্ল্যাটটা আমরা যে, মানে এটা দেখানোর জন্য বা বলার জন্য বলছি না, আমরা ভীষণ খুশি। কখনো মানে যদি কখনো মনে হয় না যে একটু অন্য ফ্ল্যাটে যাবো, আমাদের মনে হয় এটা ছেড়ে দিতে হবে। মানে আমি এরকম আমার আর মায়ের মধ্যে আলোচনা হচ্ছে, মা এটা তো আমি 1 রুম কিনেছিলাম, 2 রুম তো কিনিনি, আছে এবার একটা তাহলে 3 BHK। যখনই ভাবি তখনই মনটাকে ধরে না, কি দরকার, থাক আমি এই ফ্ল্যাটটা ছেড়ে যেতে পারবো না। খুব ইমোশনাল না? ভীষণ ইমোশনাল। আমি তো ভীষণ ইমোশনাল। প্রেরণাটাও একটু শক্ত হলো, একটু তো সবার মধ্যে। আমি ইমোশনাল, মায়ের মতো না। আমার মা ভীষণ, মা কি করে যাবে, আচ্ছা কাকিমা কি করে যাবে, খুব ইমোশনাল। আমার চোখে জল। মা কাঁদে। মানে ধরো কারোর কাছ থেকে একটু মিস বিয়ে পেলাম, আমি আজ পর্যন্ত, মানে এটা আমি খুব জোর গলায় বলতে পারি, আমার এত বড় বছর অভিনয়ের জগতে আমি একটা স্পট বয়কেও কোনোদিন বলিনি এই আমার জলটা দে তো। আমি সবসময় বলছি বাবু একটু জল দে না বাবু, বাবু এটা আন না বাবু। মানে মাকে যদি কেউ অপমান করে চলে যায়, মা কোনো উত্তর দিতে পারে না। আমাকে যদি কেউ অপমান করে চলে যায়, তার পুরো আমি জীবন শেষ করে দিই ওখানে দাঁড়িয়েই। এইটা হচ্ছে আমার আর মায়ের মধ্যে ডিফারেন্স। মাকে অপমান করে চলে গেল, 4টে বাজে কথা বললো, বা বাজে বিহেভিয়ার দিল, বা অ্যাটিটিউড দিল, এই করলো, যেখানে মায়ের কোনো দোষই নেই। মা বাড়িতে এসে পরে বলবে যে জানিস এরকম করলো, এরকম বললো, আমি তো অবাক হয়ে গেলাম, কেন করলো এরকম করলো। তো হ্যাঁ হ্যাঁ পরে না যখন বলে, আমি তখন মনে মনে একা একা ভাবি, আচ্ছা এটা তো বলতে পারতাম, তাহলে হ্যাঁ আমি তো তখন এই উত্তরটা দিতে পারতাম, আচ্ছা আমি কেন এটা বললাম না। তখন ও বলে তাহলে এবার ফোন করে বলো। হ্যাঁ,
কিন্তু আমাকে যদি কেউ 19-20 করে, ওখানে আমি জবাবটা দিয়েই আসি তাকে। ভদ্রভাবেই দেবো, খারাপ ভাবে দেবো না, কিন্তু জবাবটা আমি দিয়ে আসবো। কোনোদিন কারোর মনে দুঃখ দিয়ে কথা বলি না। আমাকে যদি কেউ, তুমি আমাকে বুঝিয়ে বলো, কেউ মানে খারাপ ব্যবহার আমি নিতে পারি না, কারণ আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। মানে আমার বাড়ির কোনো কাজের লোক, মানে আমি যে কমপ্লেক্সে থাকি। আচ্ছা কাকিমা, তোমার কখনো মনে হয় এই যে ধরো যারা অভিনেতা অভিনেত্রী, তারা তো সবাই না, অধিক মানুষই পলিটিক্স করে, তোমার কখনো মনে হয় যে আমার পিয়া স্ট্রং করে আমি পলিটিক্সে ঢুকি, তারপরে যদি সিনেমা বা কাজ বা নিজের আমি আর মানা পলিটিক্স থেকে কত কোটি কোটি দূরে, বুঝি না যারা পলিটিক্স করে, আমি তাদের সম্মান করছি, কারণ এটা একটা বিশাল ব্যাপার, এটা জানা বোঝার ব্যাপার। আমি সত্যি বুঝি না গো, একদম আমি বুঝি না পলিটিক্স। আর সব থেকে বড় কথা, আমার পিয়ারটা একদম ভালো না। আমার মানে আমি করতেই পারি কিভাবে করে, মানে কি করলে কি হয়, আসলে মেয়ের থেকে আমি শুনো প্রিয়ার কি করে করে। এই আমি কিন্তু কারোর সাথে পিয়ার করি না, যার সাথে দেখা হয় এসে কথা বলি ওইটুকুই, কিন্তু আলাদা করে এক্সট্রা কি করতে হবে আমি কিন্তু জানি না। অনেকে হয়তো ভাবে খুব অ্যাটিটিউড, এসাদি তো দেখে কথা বললো না, আমি লজ্জা পাই। মানে বুঝছো, কোনো চ্যানেলের কেউ আছে দাঁড়িয়ে, আমি যে গিয়ে মা জানো অর্ধেক জনকে চেনে না, আমি চিনি না, মানে চ্যানেলের কেউ না, সে কি প্রোডাকশন হাউসের কেউ, মা এটাই জানে না, আমি জানি না। এবার সে হয়তো, এবং মায়ের নাম, আর মায়ের সব থেকে বড় কথা, মা কারুর নাম মনে রাখতে পারে না। আজকে তিথি তোমার নাম বললাম তো, তোমার সাথে যদি 10 দিন পর দেখা হয় না, তুমি হয়তো কথা বললে, বলবে না মেয়েটাকে কিন্তু খুব চেনা লাগলো, বুঝলি তো ও কি অভিনয় করে। তুমি কি নিজের আয়ত্তে থাকতে ভালোবাসো? মানে এইটা কি রোগ বলবে? না মা আমাকে কি বলবো জানিস তো, ওই মেয়েটার সাথে দেখা হলো, খুব হেসে কথা বললো, কাকিমাকে বলে ওর সাথে কি অভিনয় করেছি আমি, আচ্ছা ওকে কোথায় দেখেছি বলতো, আমি তো কথা বলে চলে এলাম, কিন্তু এখন আমি মনে পড়ছে না। এবার কি হয়, অনেক জায়গায় গিয়ে আমি ভাবি একে কোথায় দেখেছি, কথা বলবো, যদি সে না বলে, কিছু অ্যাটিটিউড দেখা, এসব বলে টলে যখন চলে এলাম, আমার মেয়ে বললো ও তো অমুক চ্যানেলে। আমি বললাম কি তোমার, তুমি যে চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলে তোমার প্রজেক্টের ইপি, তুমি কথা বললে না? আমি বলছি ও প্রজেক্টের ইপি, ও আমি তো জানি না। সে হয়তো আমি যখন অভিনয় শুরু করেছিল, এই যে ইপি নিয়ে লকেট চট্টোপাধ্যায়, তারপর অনেক বড় বড় অভিনেত্রীরা বলেছেন যে মুম্বাইতে ইপি বলে একটা কোনো সংস্থা আছে যার মারফতে তারপরে আমরা কাজ পাই। তো তোমার কি মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তো এই ইপির ব্যাপারটা? আমার সময় ছিল না, কিন্তু আমার সময় ডিরেক্টরই সব, প্রোডিউসার আর ডিরেক্টর, ওনার হাতে একটা বিরাট ক্ষমতা ছিল, ডিরেক্টর যে চয়েস করতে যে এই চরিত্র। এখন তা নয়, এখন ইপিরাই ঠিক করে, ইপি আছে, কাস্টিং ডিরেক্টর আছে, এরাই ঠিক করে যে কে কাজটা করবে কে করবে না, এটাই। আর এই চরিত্র সিলেকশনে এটা তোমার মনে হয় যে, মানে দেখো একটা টাইমে গিয়ে যখন আমার মানে হাইটটা বাড়ছে, তখন মনে হয় যে বিভিন্ন চরিত্র করি, বিভিন্ন কাজ করি, এক্সপ্লোর করি নিজেকে, তখন এই টাইপ কাস্ট, এই ইপি, এই যে কিছু কিছু একটা ভ্যারিয়েশন থেকে যাচ্ছে, এগুলোর জন্য আমাদের অনেকটা পিছিয়ে পড়তে হয়, বা নিজেকে কখনো মনে হয় যে কেন পাচ্ছি না এত কাজ? দেখো একটা তোমার তো ওই সেই টার্ম আবার চলে আসে, ফেভারিটিজম, ঠিক আছে, তো সেইটা তো একটা আছে, যে গ্রুপে যারা থাকে একসঙ্গে। হ্যাঁ, আমি গ্রুপের কথাও বলছি না, আমি এমনি ইন্ডিভিজুয়ালও বলছি, গ্রুপও বলছি, যাই হোক, সেটা হচ্ছে ফেভারিটিজম তো একটা আছেই, ঠিক আছে, মানে সেটা তো হবেই, মানে সেটাকে আমি পজিটিভ নেগেটিভ বলে দাগাচ্ছি না, বাট এইটা তো আছেই, ঠিক আছে, মানে এটা কারোর জন্য পজিটিভ হয়ে কাজ করে, কারোর জন্য করে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, মানে আমি যার মানে ইয়েতে থাকবো, মানে গুড বুকসে থাকবো, বা যার সাথে গুড টার্মস আমার আছে, অবভিয়াসলি কোনো কাস্টিং এর আগে সে আমার কথা ভাববে অন্য কারোর আগে, তো এটা তো নর্মাল ব্যাপার, মানে এইটাতে এটা আমি অন্যভাবে দেখছি না জিনিসটাকে। তো এবার সেইটাই হচ্ছে কথা, মানে আমি যদি আজকে রোজ তোমার সাথে কন্ট্যাক্টে থাকি, টার্মে থাকি, তুমি যদি কোথাও মনে করো আজকে কফি খেতে যাবো, তাহলে প্রেরণাদিকে বলি, তুই বলো আজকে কফি খেতে যাবো একা আছি, তাহলে প্রেরণাদিকেই বলি, এই প্রেরণাদি তুমি ফ্রি আছো? এবার ধরো আমি তোমার সাথে এই আজকে দেখা হলো, তোমার সাথে 3 মাস যোগাযোগ নেই, তো তুমি কফি খেতে গেলে কি আর প্রেরণাদির কথা মনে পড়বে? তখন তোমার রেগুলার যার সাথে কথা হয় তুমি তার কথাই ভাববে, তো দিস ইজ নর্মাল, মানে এটা বলে লাভ নেই। তো সেইটা যে ওই রিলেশনটা যে কন্টিনিউ করতে পারে, যে রাখতে পারে, ভীষণ ভালো, এটা করা উচিত। যারা পারে না তাদেরকে শেখা উচিত। আমি না একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কি করে হ্যাঁতে হ্যাঁ নাতে না কি করে বলতে পারো বলো তো? মানে কোনো প্যাচ কোট না, এটা মানে এটা মানে হ্যাঁ, আমি না প্রচন্ড স্পষ্ট বক্তা ছোটবেলা থেকে, আমার কোনো রাগ ঢাক নেই, আমি মানে সাদাকে সাদা কালোকে কালো বলি, এবং ভীষণ রাগ, ওর ভীষণ রাগ, আমার ভীষণ মুখ, আমার ভীষণ রাগ, কিন্তু সেটা ভীষণ কম সময়ের জন্য, মানে আমি চট করে রাগি, চট করে ঠান্ডা হই, মানে আমি এরকম, মানে আমি যখন রেগে যাই লোকে ভাবে বাপরে
আমি আবার সেই যার উপরে এত চোটপাট করলাম, জাস্ট 5 মিনিট পরে আমি তার সাথে কি হেসে হেসে কথা বলছি, দেখেছো কিরকম মাথাটা তুমি আমার গরম করো, এটা কিন্তু করা উচিত না বলে এরকম। তারপর তার সাথেই বসে আরো 4টে কথা বলে, জীবনের কথা বলে তার সাথেই তাহলে সেই ওই করে চলে এলাম। একটা কমেন্টস দেখছিলাম এই যে বুড়ি, প্রথম দিকে যদি আমি ফিরে যাই, বুড়ি হয়ে যাচ্ছে, এত কিছু। প্রেরণাদি বিয়ে কবে করছো? দেখো, বিয়ে অনেকে ভাবে যে বিয়ে হয়তো আমার করার ইচ্ছে নেই বা কিছু না, বিয়ে একদম করার ইচ্ছে আছে। এবং কবে করছো সেটা আমার হাতে নেই, জন্ম মৃত্যু বিয়ে আমার হাতে নেই, ভগবান জানে। কিন্তু মানে বিয়েতে আমার কোনো ওই নেই যে অনেকের থাকে না যে না বিয়ে তো আমি করতে চাই না, আমি একাই ঠিক আছে জীবনে, আমার ওরকম কোনো ব্যাপার নেই। ঠিকঠাক জীবনসঙ্গী এলে অবশ্যই আমি বিয়ে করতে চাই। বিয়ে ইনস্টিটিউটটা নিয়ে তোমার কি মতামত? একদম, মানে বিয়ে করা উচিত সকলেরই, ঠিক আছে? যে মনে করছে করা উচিত না, একদম করা উচিত না, এইটা নিয়ে আমি বলার কেউ নই। এটা একমাত্র যে বিয়ে করছে বা করছে না ইন্ডিভিজুয়াল সেই মানুষের ডিসিশন, ঠিক আছে? যদি কেউ মনে করে আমি বিয়ে না করে হ্যাপি, একদম করো না। যদি কারোর মনে হয় যে আমি বিয়ে করে ভালো থাকবো, অবশ্যই করো। আচ্ছা, তুমি কি এখনো প্রেমে পড়ো? আমি কমেন্টে দেখছিলাম যে প্লিজ 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 প্রেরণাদি বিয়ে করুক, প্রেম করুক, আমরা দেখতে চাই কার সাথে করছে। দেখো, আমি প্রেমে খুব বিশ্বাসী। যদি আমি বিয়ে করি, প্রেম করেই করব, সম্বন্ধ করে তো বিয়ে আমি করব না, এইটুকু আমি শিওর। আর প্রেমে আমি বিশ্বাসী। প্রেম ভালোবাসা না থাকলে সেই মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না। কাকিমা, তোমার বিয়ে ইনস্টিটিউটটা নিয়ে কি মতামত? সারাদিন কারোর সঙ্গে কিছু না কিছু লেগেই থাকে। কারণ প্রথম কথা হলো 40 বছর পার করে ফেলেছি, সারাদিন আমাদের ঝগড়া হচ্ছে, ডিভোর্স হচ্ছে, চলে আসছি, আবার চলে আসছি। এই যে ভালোবাসা একটা, আমাকে ফোন করে মা বলে তোর বাবার সাথে থাকবো না, বাবা ফোন করে বলে তোর মায়ের সাথে থাকা যাচ্ছে না, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু আবার ওর বাবাও নিয়ে এসে মাছটা এনে বলে নাও কালো জিরে দিয়ে ভালো করে ঝাল করো, আমিও বললাম শোনো এইটা নিয়ে আম এনো, আমি আম খেতে ভালোবাসি, নিয়ে এসো। এইভাবে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক কাটিয়ে দিয়েছি। সুতরাং আমি বিশ্বাস করি, কারণ সব শেষে একজন থাকবে যে যাকে আমি আমার দুঃখের কথা বলবো, সে আমাকে দুঃখের কথা বলবে। আর সব থেকে বড় কথা, আমি বুঝেছি যখন আমার শরীর খারাপ হয়েছিল, তখন আমি আমার হাজবেন্ডের গুরুত্ব, মানে একটা স্বামী থাকার কি গুরুত্ব আমি বুঝেছি। এত সেবা আমাকে করেছেন ওর বাবা, তো সেখানে আমি বিয়েটাকে বিশ্বাস করি মনে মনে। মানে মায়ের যখন ওই ফেজটা ছিল, ক্যান্সারের ফেজটা, ওই সময় মা তো অ্যাপোলো গ্লেনেগলসে মায়ের হয়েছে অপারেশন, এবং ওখানেই কেমো হয়েছে, ওখানেই রেডিয়েশন হয়েছে, সবটা ওখানেই হয়েছে। তো বাবা কি করতো, বাবা তো এখন রিটায়ার্ড, তখন তো বাবা চাকরি করে, বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। তো বাবাদের একবার লাঞ্চ ব্রেকে একটা মানে 45 মিনিটসের গ্যাপ হতো, আর হচ্ছে বাবার অফিস ছুটি হয়ে যেত 5:30টার সময়। বাবা দুবেলা মাকে দেখতে যেত। ওই লাঞ্চ ব্রেকে বাবা লাঞ্চ মানে ওই নাকে মুখে দিয়ে খেত বা কোনোদিন খেত না, ওই একবার তখনও যেত মাকে দেখতে, আর 5:30টায় অফিস ছুটির পরেও মাকে যেত দেখতে। আমি কিন্তু রোজ মাকে দেখতে যেতে পারিনি, কারণ আমার শুটিং থাকতো। আমি তো প্রত্যেকদিন শুটিংয়ে বলতে পারবো না যে আমাকে ছাড়ো, মায়ের এই সময় দেখার টাইম রোজ আমাকে ছাড়ো। আমি কিন্তু রোজ যেতে পারিনি, বাবার রোজ দুবেলা যেত। মানে আমার ওই সত্যি কথা বলতে কি, ফ্যামিলির যে বন্ডিং আমি খুব বিশ্বাস করি। আমার যখন শরীর ওইরকম খারাপ হয়েছিল, আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুটো আমার পিলার ছিল। মানে ওরা আমাকে এমনভাবে সাহস জুগিয়েছে, এমনভাবে ভালোবাসা দিয়েছে, সেই জন্য কিন্তু আমি আজকে বাবা এভরিডে। প্রথম থেকে কি দুজনেই ভেবেছিল যে অভিনয়টা করবে? প্রেরণাদিটা পরে আসছে না, ওর একদমই ইচ্ছা ছিল না এই প্রফেশনে আসার। ওর এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল, এবং প্রথমে টিচার, তারপর হচ্ছে এয়ার হোস্টেস। ছোটবেলায় টিচার সবাইকে সাজিয়ে গুজিয়ে বসাতো, মানে আমার পুতুল টুতুলগুলো লাঠি নিত, নিয়ে শুধু মারতো। আমি বলতাম তুই যদি টিচার হোস, সেই বাচ্চা তো পড়বেই না আর স্কুলেই আসবে না, এত তো তুই তো মার খাস না। টিচাররা ওকে ভীষণ ভালোবাসতো। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার কোনোদিন ওকে বলতে হয়নি তুই পড়তে বস, ও ঠিক নিজের পড়াটা। কিন্তু আমার অড টাইমিং ছিল, অড টাইমিং। কোনোদিন ভোরবেলা উঠে আমি বলতাম ভোরের পড়া মনে থাকে জীবনে না, এবং সন্ধ্যেবেলা সব সাজিয়ে গুজিয়ে দোকান সাজিয়ে বসতাম। মানে এদিকে কম্পাস, এদিকে কালার পেন্সিল, এইদিকে পেন পেন্সিল, এদিকে বই খাতা, এদিকে আঁকার খাতা, মাঝখানে আমি বসে আছি, কিন্তু একটাও পড়ছি না, কিন্তু আঁকছি, লিখছি, কাটছি, এই করে যাচ্ছি, পড়ছি না সন্ধ্যেবেলা। ওটা দেখাচ্ছি যে পড়ছি। পড়তাম হচ্ছে রাত্রিবেলা 10টা থেকে 12টা, আর তারপরে কি ওটা আমি পড়তাম ওই 2 ঘন্টা। ক্লাস 12 সব 5টা বিষয় লেটার নিয়ে সব পাস করেছি। মার খেয়েছো প্রেরণাদি ছোট? না না, একদম একদিন খেয়েছি, একদিন বাবার হাতে খেয়েছি। ওর বাবা খুব ঘ্যান ঘ্যান করছিল। না না, ঘ্যান ঘ্যান করছিল, অঙ্ক বুঝতে পারছি বাবা অঙ্ক। আর আমি খুব ছোট মা তখন, বয়সটা বলো আমার। ওর বাবা এই থাইতে একদিন একটা চড় মেরেছে, আজও ডিপেন্ড করে।
জীবনে একবারই বাবা মেরেছিল। এখনো যদি চড় মানে চড় না, মানে বাবা এই পাচ্ছিস না, একই জিনিস বোঝাচ্ছি, এরকম করেছে। এখনো ওর বাবা যদি এটা বলতে যায় ওর বাবার চোখে জল আসে, কত ছোট ছিল। এই মা মেরেছে, মা চুলের মুঠি মেরেছে, খুন্তি দিয়ে মেরেছে, গাঁটটা মেরেছে, চিমটি মেরেছে, চড়চাপড় মা মেরেছে, কিন্তু ওর বাবা ওই একদিন। আর স্কুলে আমি জীবনে মার খাইনি, জীবনে না। আমি ভীষণ ডিসেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আর মামের এই কেমিস্ট্রিটাকে যদি এক ওয়ার্ডে বলতে হয় কি বলে তুমি এটাকে এক্সপ্লেইন করবে? তুমিও করবে, বলো। টম এন্ড জেরি বলবো আমি। একদম একে অপরকে ছাড়া থাকতে পারবো না, আর একসাথে থাকলে ঝগড়াও হয়। এটাই মনে হয় জানো তো আসল সম্পর্ক, মানে যে সম্পর্কের মধ্যে কোনো স্ক্রিপ্টিং নেই, কোনো খাদ নেই, একদম নিখাদ একটা সম্পর্ক, আর যেখানে মন খুলে বলতে পারবে। আমি ছোটবেলায় একটা ঘটনা বলছি। আমাকে ধরো মারলো, মারার পর আমি বদলাটা কি করে নেব? আমি তো ছোট, আমি তো আর তাকে ঘুরিয়ে মারতে পারছি না। বেডরুমে যেতাম, দরজা বন্ধ করতাম, পুরো খাট, ড্রেসিং টেবিল সব ওলটপালট করতাম, সব ওলটপালট করতাম। আর মা গুম গুম করে দরজায় মেরে যাচ্ছে, তুই দরজা খোল, দরজা খোল, বেরো গুড্ডি বেরো, ঠিক আছে? হ্যাঁ, মা বলছে কি বেরো গুড্ডি বেরোবে, কিন্তু ব্যাপার ছিল যখন তুমি মারবে আমি কাঁদবো না, আমি গত্তা মেরে থাকতাম। তোমার তত রাগ হবে যে কেন কাঁদছে না। এবার ঘরে তারপর আমি ফাঁকতালে এবার ওই মারটা খেয়ে নিলাম, নিয়ে তো গত্তা মেরে আছি। এবার ঘরে ঢুকলো, তারপরে ঘরে মা এবার চলে গেল আমাকে মেরে টেরে রান্নাঘরে। আমি টুক করে ধর বন্ধ, এই যে বন্ধটা আমার আওয়াজটা পেলো, এবার এবার কাঁদবে কখন শুনো? যখন আদর করবো না। এবার আমি ওলটপালট করলাম কেন, যে এটা মাকে শাস্তি দিলাম আমি। এবার মাকে তো আমার মায়ের কাজ বাড়লো, মাকে বললো এগুলো সব ঠিক করতে হবে, এটা হচ্ছে আমি মাকে শাস্তি দিলাম। ওই সব তছনছ করলাম, নিজের রাগ ইয়ে কিছু ভাঙতাম না, কিন্তু ভাঙতাম না, ওলট পালট চাদর উঠিয়ে দিল, বালিশে করে দিল। তখন ছিল কি বলতো, ওই যে জামা কাপড় রাখে না, আলনা, আল্লাহর সব জামা কাপড় ফেলে দিল। ঠিক আছে, আমি এইটুকু মানে খুব গোছানো, আমি ভীষণ গোছানো, ঠিক আছে। আমার গ্লাস এখান থাকে, এ থেকে এরম হবে না, সেটাও জানতো, ঠিক আছে। এই সব করে টোরে ঘরের দরজা খুলে বেরিয়ে আমি এইবার হয়েছে মাকে আমি শাস্তি দিয়েছি। তারপর তো মা চিৎকার, ঘর ওলটপালট করেছিস তুই, সেই করে আবার একচোট হলো। তারপর যখন আদর করতে আসতো, এইবার আমার কান্নাটা, এই কান্নাটা 2 ঘন্টা চলবে। যখন মারলাম কাঁদলো না, যখন আদর করছি তখন কান্না। কখনো মনে হতো যে আমি খুব টমবয় টাইপের হচ্ছি? না না, টমবয় ছিলাম না, সবসময় একটু গালি গালি ছিল, টমবয় ছিলাম, বিশ্বাসী, তাই তো? প্যাম্পার মানে নয়, ভীষণ প্যাম্পারিং করতাম আমরা। হ্যাঁ, একটা মাত্র মেয়ে তো, আর ও ভীষণ গুলুগুলু ছিল, সেই জন্য আমি এত আদর করতাম। আমার শাশুড়ি বলতো, বাবা নিজের মেয়েকে যে কেউ এত আদর করে আমি দেখিনি, অন্যেরা করার থেকে তো তুমি সারাদিন মেয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকো। মানে মেয়েকে নিয়ে অনেক কিছু শুনতে হয়েছে কাকিমা? না তো অভিনয়, তারপর পাশাপাশি নিজে, মানে সত্যি কথা বলতে আমি খুব গার্ল ভালোবাসি। মা হচ্ছে মেয়ে চাইল্ড ভীষণ ভালোবাসে, মানে কারুর মেয়ে সন্তান হলে মা বেশি খুশি হয়, ঠিক আছে? ও তোর মেয়ে হয়েছে, বাবা বাবা, মানে মায়ের একটা এরকম ব্যাপার। আর মা বাবা, আমি যেটা আমাকে বলেছে গল্প, যে যখন মানে মা বাবারা প্ল্যানিং করছে, মানে মা বাবার বিয়ের অনেক বছর পর আমি হয়েছি, মানে ইচ্ছে করেই তারা নেয়নি, কারণ মা ভীষণ ইয়াং এজে বিয়ে হয়েছিল, মা 17 বছর বয়সে বিয়ে হয়েছিল, সেই জন্য বাচ্চাটা একটু পরে, তো মারা প্ল্যানিংই করেছিল যে অনেক লেট বাচ্চা নেব। তো যখন ইয়ে হয়, মানে যখন ওরা প্ল্যানিং করছে যে এবার সন্তান নেব, দুজনে মিলেই ভগবানকে বলেছিল যেন মেয়ে সন্তানই হয়। এখন কেমন লাগে এই ব্যাক ফিলারটা দেখতে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি সত্যি কথা বলবো, ঈশ্বরের কাছে আমি তোমায় বললাম না, আমার চাওয়ার কিছু নেই। আমি যেটুকু চেয়েছি সেইটুকুই উনি আমাকে দিয়েছেন। আমার এত সুন্দর একটা মেয়ে দিয়েছেন। মানে ও এই যে বলছে রাগ অভিমান বলছে, কিন্তু তোমাকে আমি বলছি, একটা ঘটনা বলি, আমাদের এই কিছু মাস আগের ঘটনা, আমার সাথে মায়ের এমন ঝামেলা হয়েছে, এমন ঝামেলা, মা আমাকে বলেছে যে বেঁচে থাকতে আমি আর তোর মুখ দেখবো না, বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। আমি ফোন করছি না আর, 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 7 দিন না 10 দিন 7 দিন ফোন করছি না। আর আমি রোজ গুনছি, আজ চলে গেল, গুড্ডি ফোন করলো না। ওর বাবা বলছে তুমি এত কষ্ট পাচ্ছ, ফোন করো। আমি না করবো না, আমি বলে এসেছি। দুজনের মধ্যে ইগো লড়াইটা চলে তার মধ্যে। ওইটা হয়েছিল, ওই দিনটা হয়েছিল, ওইবারটা আমি মানে ভেবেই নিয়েছিলাম যে না, এটা টু মাচ বলে দিয়েছে, আর না। দিয়ে তারপরে বাবা মাঝখানে মিডিয়েটর হয়ে জিনিসটাকে, মোটামুটি মেয়ে মায়ের মধ্যে ঝগড়া হলে তখন বাবা এসে বিষয়টা সামলায়, নাহলে দক্ষ যুদ্ধ বেঁধে যায়। আজকের আড্ডার দিকে শেষে আমরা প্রায়, কেমন আছো, কেমন করে কাটাচ্ছ, কিভাবে ভালো থাকতে হয় সবটা বলো এবার শেষে এসে আমাকে। দেখো, ছোট্ট ফ্যামিলি, আমাদের চাওয়া পাওয়া ভীষণ কম, খারাপ ভালো মিশিয়ে ভালোই আছি, ঈশ্বরে বিশ্বাস করি। আর আমি মনে করি
তুমি সবার ভালো চাও, সবার ভালো করো, ইউনিভার্স তোমাকে এটা ফিরিয়ে দেবে। বাহ। আর প্রেরণা দি? আমি শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেই ইন্টারভিউয়ের একটা ক্লিপিং খুব ভাইরাল হয়েছিল, অনেকেই জানে ওটা। তো আমি একদম ওই ক্লিপিংটাতে, ওই কথাটাতে বিশ্বাস করি যে আমি কারোর ভালোও চাই না, খারাপও চাই না, অত সময় আমার নেই জীবনে, টু বি ভেরি অনেস্ট। আমি আলাদা করে কারোর খুব ভালো চাইছি, আলাদা করে কারোর খুব খারাপ চাইছি না, এত সময় আমার নেই। আমি নিজের চরকায় তেল দিই, নিজেকে নিয়ে ভাবি, নিজের উন্নতি, নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা নিয়ে আমি ভীষণ ব্যস্ত জীবনে। কারোর পেছনে কাঠি দেওয়া, কে কতটা উঠলো, কে কতটা নামলো, কার কতটা হলো, কে কতটা পিছিয়ে পড়লো, কে এগিয়ে গেল, এই নিয়ে ভাবার আমার টাইম নেই। সেই এনার্জিটা আমি আমার পেছনে দিই, আমি ওতেই খুশি আছি। আমি আমাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার কাজ নিয়ে, আমার জীবন নিয়ে আমি ভীষণ হ্যাপি। হ্যাঁ, আর একটা বলে, ভীষণ পেটস লাভার। আমার অর্ধেক সময় ওদেরকে নিয়ে কেটে যায়। হ্যাঁ, ওদেরকে নিয়ে কেটে যায়, ওদের আমি ভালোবাসি। ঈশ্বর মানে রোজ যখন আমি ঠাকুরকে সন্ধে দিই, পুজো দিই, আমি সবার কথা বলি, আমি নিজের জন্য চাই না, আমি ওই অবলা পশু মা পাখিদের জন্য। ছোট্টবেলা থেকে, মানে আমার ছোট্টবেলা থেকে আমি দেখছি মা এবং বাবা দুজনেই, মা বেশি, বাবা অতটা বাবার মত, মানে বাবা মায়ের মতো না, কিন্তু আমার ভীষণ হাজবেন্ড দুজনেই ভীষণ পেট লাভার এবং প্রচন্ড রাস্তার অ্যানিমালসদের প্রচন্ড ফিট করে দুজনেই, মা বেশি তো বাবা। আমি ঈশ্বরের কাছে কিন্তু ওদের জন্যও বলি যে ওরা ভালো থাকুক। আচ্ছা, আমি শেষে একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে অভিনেত্রী হোক বা কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয় দুজনেই, তো তাদের না খুব বেশি ট্যান্ট্রামস থাকে, খুব একটা বাইরে ফেস থাকে, তারপরে ভেতরে একটা থাকে। আমি আড্ডার শেষে এটা বলতে চাই, দুজনের সঙ্গে খুব নর্মালি কন্ট্যাক্ট, দুজনের সঙ্গে খুব নর্মালভাবে এই আড্ডাটা শুরু করা, আপনারা দেখলেন এতক্ষণ দুজনের মধ্যে কারোর ফেস নেই, দুজনের মধ্যে কেউ এক্সট্রা ব্যাপারটা ক্যারি করে না। কেন? কারণ এমনি ওরা আছে একটা, আমি জানি না এই কথাটা, কিন্তু যারাই আমাদের সাথে দেখা হয়েছে যাদেরই, তারাই এটা কথাটা বলেছে। মানে আমি এমনি বলছি, মানে যাদেরকে চিনি না, মানে আমাদের যাদের ভালো, যারা ভালোবাসে, এরকম রাস্তাঘাটে দেখা হয়ে যায়, কোনো অনুষ্ঠান বাড়িতে দেখা হয়ে যায়, তারা আমাদের সাথে দুটো কথা বললেও এটা বলে যে আপনাদের মধ্যে কোনো অহংকার নেই। বলে যে মানে অন্যান্য ইয়েদের সাথে সেলিব্রিটি বলে, বাট প্লিজ আমরা সেলিব্রিটি নই, এইটুকু আপনাদের বলছি। অন্তত আমি আর মা, বাকিদের কথা বলতে পারবো না, আমরা দুজনে সেলিব্রিটি নই। সেলিব্রিটি কথাটা অনেকটা বড়, ঠিক আছে? আমরা হচ্ছি আপনাদের থেকে আরো দুটো মানুষ বেশি চেনে আমাদের, আমরা একটু পরিচিত মুখ, উই আর নট সেলিব্রিটি, ঠিক আছে? খুব সুন্দর। আমরা হচ্ছে একটু পরিচিত, হয়তো আপনাদের 500টা লোক চেনে, আমাদের হয়তো 5000 লোক চেনে, এর বাইরে বেশি জায়গা আমরা নেই, ঠিক আছে? সেলিব্রিটি কথা অনেক বড়, মানে মানে রোনাল্ডো সেলিব্রিটি, ঠিক আছে? আমরা নই, তো ইটস ওকে। তো এবার বিষয়টা, আমি একটা এক্সাম্পল দিলাম, মানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মানে যারা দে আর দ্য সেলিব্রিটিজ, ঠিক আছে? সচিন তেন্ডুলকার, এরকম যারা নামি দামি প্লেয়ার আছে, হ্যাঁ, তো আমরা নই, আমরা পরিচিত। তো সেই জন্য মানে আমরা আপনাদের মতো ভাত ডাল খাওয়া মানুষ, আমরা বাড়িতে আলু সেদ্ধ ভাত খাই, ওরকম না যে খাই না, আমরা খাই। তো হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে ছেঁড়া ম্যাক্সি পরে ঘুরি, পাখা চালিয়ে মাটিতে শুই, তো আমরা হচ্ছি এরকমই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর অত ট্যান্ট্রাম আমাদের জীবনে নেই, তাই জন্যে যতটুকু আছে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কথা বলি, এটুকুই। খুব সুন্দর ছিল আজকে আড্ডাটা, এবং আমি বারবার করে বলছিলাম যে কবে হবে আড্ডাটা, কবে হবে। সত্যি খুব একটা আনফিল্টার, একটা পিওর একটা ইন্টারভিউ ছিল। কেমন লাগলো আজকের আড্ডা, এবং আড্ডার আমরা শেষে কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং এই যে টম এন্ড জেরির কেমিস্ট্রি, এটা কেমন লাগলো আরো বেশি করে জানাবেন, এবং চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। সবাইকে নমস্কার, আর সবাই সিটি সিনেমা দেখবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।